দিশা আর অভিজিৎ দুজন দুজনকে অনেক ভালোবাসে। ওদের ২ বছরের প্রেমের সম্পর্ক। দিশা 11-এ পড়ে। অভিজিৎ কলেজে পড়ত, কিন্তু হঠাৎ একটা কোম্পানিতে কাজ পেয়ে কলেজ ছেড়ে দেয়। অভিজিৎ দিশাকে একদিন স্কুল যাওয়ার পথে দেখেছিল। দিশা প্রথম অভিজিতের ভালোবাসার প্রপোজাল অ্যাকসেপ্ট করেনি, কিন্তু একদিন টিউশনি থেকে বেরিয়ে হঠাৎ দেখে দিশার সাইকেলের চাকা পাংচার হয়ে রয়েছে। অভিজিৎ প্রত্যেক দিনই ওর টিউশনির ছুটির সময় দিশাকে দেখার জন্য চলে যেত, তাই প্রত্যেক দিনের মতোই সেদিনকেও গিয়েছিল। অভিজিৎ দিশার সাইকেল পাংচার দেখে সাথে সাথে সেটাকে ঠিক করিয়ে নিয়ে এসে দেয়। দিশা প্রথম দিকে একটু কিন্তু বোধ করছিল, কিন্তু টিউশন থেকে দিশার বাড়ি অনেকটা দূর হওয়ায় কোনো উপায় না থাকায় দিশা আর সেরকমভাবে বাধা দেয়নি। দিশার সাইকেলটা সারিয়ে দেওয়ার পর থেকে দিশা আর অভিজিতের কথোপকথন বাড়তে থাকে। আস্তে আস্তে সেটা বন্ধুত্বে পরিণত হয়। দিশা বলেছিল যে ওদের সম্পর্কটা শুধু বন্ধুত্বের থাকবে, কিন্তু সেই বন্ধুত্বের সম্পর্কটা যে কখন ভালোবাসায় রূপান্তরিত হয় দিশা নিজেও বুঝতে পারেনি। দিশা বুঝতে পারে তখন, যখন অভিজিৎ কোম্পানির কাজের জন্য বাইরে চলে যায় আর অনেক দিন পর আসে। দিশা অস্থির হয়ে যায় অভিজিতের জন্য। দিশার পড়াশোনাতেও মন বসে না। সবসময় অপেক্ষা করতে থাকে অভিজিতের ফোনের। অভিজিৎ ফোন করলে দিশার সমস্ত কাজ ফেলে অভিজিতের সাথে কথা বলে। দিশা একদিন না থাকতে পেরে নিজেই অভিজিৎকে জানিয়ে দেয় যে ও অভিজিৎকে ভালোবাসে, ওকে ছাড়া থাকতে পারছে না। অভিজিৎকে বলে, তোমার সাথে দেখা না হওয়ার পর থেকে আমার কিছু ভালো লাগছে না, পড়াশুনো করতেও ইচ্ছে করছে না। জানি না কেন মনের মধ্যে একটা অদ্ভুত অনুভূতি হচ্ছে, তোমার প্রতি একটা টান অনুভব হচ্ছে। সবসময় মনে হচ্ছে কখন তোমার সাথে দেখা হবে। দিশার কথা শুনে অভিজিৎ খুবই খুশি। ও দিশাকে বলে, তুমি সত্যি বলছো? আমিও তোমাকে অনেক ভালোবাসি। তারপর অভিজিৎ বলে, ২ দিনের মধ্যেও ফিরছে। দিশা অধীর আগ্রহে প্রতিটা মুহূর্ত অভিজিতের অপেক্ষা করতে থাকে। ২টো দিন যেন কিছুতেই কাটছে না ওর, সময়টা যেন পার হচ্ছে না। দিশার ২টো দিন যেন ২টো বছর মনে হচ্ছে। ২ দিন পর অভিজিৎ আসে। অভিজিৎকে দেখেই খুশিতে আত্মহারা দিশা। অভিজিৎও অনেক খুশি। ওদের ভালোবাসাটা এভাবেই শুরু হয়। অভিজিৎ মাঝে মাঝে চলে যায়, আবার আসে। অভিজিৎ যখন চলে যায়, অভিজিতের প্রতীক্ষায় বসে থাকে দিশা। আস্তে আস্তে এই অপেক্ষা করাটা দিশার অভ্যাস হয়ে যায়। এভাবেই ২ বছর পার করে। বছর ৩ এগিয়ে যায় ওদের ভালোবাসা। এবার অনেক দিন পর অভিজিৎ এসেছে। দিশা এখন 12-এ পড়ে। অভিজিৎ প্রত্যেকবারই দিশার জন্য কিছু না কিছু নিয়ে আসে, কখনো চুড়ি, কখনো কানের দুল, কখনো লিপস্টিক। কিন্তু এবারে অনেক কিছু জিনিস এনেছে দিশার জন্য। অভিজিৎকে দেখে মনে হচ্ছে ওর বেশ ভালো টাকা পয়সা হয়েছে। দিশাকে জিনিসগুলো দিতেই দিশা বলল, এত দামি দামি জিনিস কিনেছ, এত টাকা কোথায় পেলে? অভিজিৎ বলল, আমার চাকরিতে প্রমোশন হয়েছে। এটা তো কিছুই না, আমি আরও অনেক ভালো ভালো জিনিস কিনতে পারব। তোমাকে অনেক কিছু দেখানোর আছে। দিশা খুশি হয়ে বলল, তাই? তখনই অভিজিৎ পকেট থেকে একটা মোবাইল ফোন বের করে বলল, এই দেখো। দিশা দেখেই চমকে উঠে বলল, এ তো অনেক দামি ফোন। অভিজিৎ বলল, হ্যাঁ, এটা তোমার। তোমার পছন্দ হয়েছে? দিশা আঁতকে উঠে বলল, কি বলছো কি? এত দামি ফোন আমার? না বাবা, আমি এত দামি ফোন চালাতে পারবো না। কিছু হয়ে গেলে তখন ফোনটা নষ্ট হয়ে যাবে তো। অভিজিৎ বলল, কিচ্ছু হবে না, আমি সব শিখিয়ে দেব। দিশা বলল, কিন্তু তাও তুমি এত দামি ফোন কিনতে গেলে কেন? শুধু শুধু পয়সা নষ্ট। তারপর একটু থেমে একটু লাজুক হয়ে বলল, তার থেকে বরং এই টাকাটা রেখে দিলে আমাদের পরে সংসারে কাজে লাগাতো। অভিজিৎ একটা মিষ্টি হাসি দিয়ে বলল, কই দেখি আমার মিষ্টি বউটার মুখটা। এই মেয়েটাই একদিন আমাকে বলছিল যে আমার সাথে শুধুই বন্ধুত্ব রাখবে, আর আজ সে আমার সাথে সংসার করার কথা বলছে। অভিজিৎ তারপর হেসে বলল, আমি তো আছি, তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমি তোমাকে আমার রানী করে রাখব। অভিজিৎ অনেক দিন কাজে যায়নি, কিন্তু দিশার মন বেশ ভালো আছে, কারণ অভিজিতের সাথে এখন ওর রোজ দেখা হয়। আস্তে আস্তে দিশার উচ্চ মাধ্যমিক পরীক্ষা সামনে চলে আসে। দিশা পড়াশোনাতে বেশ ভালো, কিন্তু তবুও এবারে ওর পরীক্ষাটা নিয়েও চিন্তায় আছে, কারণ অভিজিতের সাথে ওর সম্পর্কটার জন্য ওর পড়াশোনাতে বেশ প্রভাব পড়েছে। দিশা অভিজিতের সাথে গল্প করছে। হঠাৎ অভিজিৎ দিশাকে বলে,
ওকে কোম্পানির কাজে আবার যেতে হবে। এবারে আর 1 বছর অভিজিৎ আসতে পারবে না। কথাটা শুনেই দিশা চমকে ওঠে, আর অভিজিৎকে বলে যে 1 বছর দেখা না করেও কি করে থাকবে। অভিজিৎ তখন দিশাকে বলে, তাই আমি চাই চাকরিতে যাওয়ার আগে তোমাকে বিয়ে করতে আর আমার সাথে নিয়ে যেতে। দিশা আঁতকে উঠে বলে, কি বলছো কি তুমি? তুমি কি আমার সাথে ইয়ার্কি করছো? অভিজিৎ বলে, না, আমি সিরিয়াসলি বলছি, আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না, তাই তোমাকে বিয়ে করে আমার সাথে নিয়ে যেতে চাই। দিশা বলল, এটা কি করে সম্ভব? এখন আমি স্কুলে পড়ছি, আমার বাড়ি থেকে কখনোই এটা মেনে নেবে না। আমার বাড়ির লোক চায় যে আমি অনেক পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াই, আর আমিও সেটাই চাই। আমার স্বপ্ন আমি স্কুল টিচার হব, তারপর তোমাকে বিয়ে করব। অভিজিৎ বলে, তোমার বাড়ির লোক এমনিতেও কোনোদিনও আমাদের ভালোবাসা মেনে নেবে না, আর তুমি আমার সাথে বিয়ের পরেও তোমার স্বপ্ন পূরণ করতে পারো। তুমি কি পারবে আমাকে ছাড়া থেকে আমার সাথে 1 বছর দেখা না করে ভালো করে মন দিয়ে পড়াশুনো করতে? আমিও তো তোমাকে ছাড়া ঠিকমতো কাজে মন দিতে পারবো না। ঠিকমতো খাওয়া দাওয়া ঘুম কিছুই হবে না আমার। আর তাছাড়াও আমার সাথে বিয়ের পর বরং ওখানে অনেক ভালো সুযোগ সুবিধা পাবে তোমার পড়াশোনায়। দিশা বলে, কিন্তু এভাবে মা বাবাকে না বলে বিয়ে করাটা কি ঠিক হবে? আমি আমার মা বাবাকে অনেক ভালোবাসি, আমি ওদের কোনোভাবে কষ্ট দিতে চাই না। অভিজিৎ বলে, তোমার মা বাবাকে বললে ওনারা কখনোই আমার সাথে তোমার বিয়ে দেবে না। একবার বিয়েটা হয়ে গেলে তারপরে কিছুদিন পর তুমি ওনাদের বুঝিয়ে বললে দেখবে সব ঠিক হয়ে গেছে, সবাই মেনে নিয়েছে। তারপর অভিজিৎ বলল, আমরা ঠিক 20 দিন পরেই বিয়ে করব, কারণ 22 দিন পরেই আমাকে যেতে হবে। দিশা অস্থিরতার সাথে বলল, কিন্তু 15 দিন পরেই 10 তারিখ থেকে তো আমার উচ্চ মাধ্যমিক পরীক্ষা, আর পরীক্ষা চলবে 28 তারিখ পর্যন্ত। এটা কোনোভাবেই সম্ভব নয়, আমি পরীক্ষাটা তো আর মিস করতে পারবো না। অভিজিৎ অনেক কিছু ভেবে বলল, ঠিক আছে, তাহলে তোমার পরীক্ষা শেষ হওয়ার পরের দিনই আমরা বিয়ে করব। আমি আমার চাকরির ওখানে কোনোভাবে ম্যানেজ করতে বলছি যে আমার যেতে কিছুদিন দেরি হবে। দিশার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হল। দিশার মনে কেমন যেন একটা ভয় রয়েছে। পরীক্ষা দিয়ে এসে দিশা ওর বাবা মায়ের সমস্ত কথা শুনছে, অনেকটা সময় কাটাতে চাইছে ওর বাবা মায়ের সাথে। মনের মধ্যে বাবা মাকে ছেড়ে যাওয়ার একটা অদ্ভুত কষ্ট হচ্ছে। সন্ধেবেলায় দিশা ওর মাকে জড়িয়ে ধরল। ওর মা দিশাকে বলল, কি হয়েছে মা, তুই কি কিছু বলবি? দিশা বলল, মা, তোমরা আমাকে কোনোদিনও ভুল বুঝবে না তো? দিশার কথাটা শুনে ওর মা একটু অবাক হয়ে বলল, কেন, হঠাৎ এরকম কথা বলছিস কেন মা? দিশা কিছু একটা বলতে গিয়েও বলল না, বলল, কিছু না মা, এমনি জিজ্ঞেস করলাম। অভিজিৎ আর দিশা গেছে একটা মন্দিরে বিয়ে করতে। দিশার খুবই খারাপ লাগছে এভাবে বিয়ে করতে, ওর মন কিছুতেই মানছে না, কিন্তু কিছু করার নেই, কারণ অভিজিৎকে ছাড়াও দিশা থাকতে পারবে না। দিশা আর অভিজিতের বিয়েটা হয়ে গেল। দিশা নিজের সাথে একটা ব্যাগ নিয়ে এসেছিল, কারণ ওরা আজকেই চলে যাবে অভিজিৎ যেখানে কাজ করে সেখানে। ও আর বাড়ি ফিরবে না, এটা ভেবেই ওর মনটা খুবই খারাপ হয়ে আছে। ওরা ট্রেনে চাপল। নিজের মাতৃভূমিকে এভাবে ছেড়ে যেতে দিশার খুবই খারাপ লাগছিল, কিন্তু মনকে এটা ভেবে সান্ত্বনা দিল যে কিছুদিন পরেই সব ঠিক হয়ে যাবে। দিশাকে শহরে নিয়ে গেল অভিজিৎ। ওদের পৌঁছাতে সন্ধে হয়েছে। ট্রেন থেকে নেমে ওরা একটা ট্যাক্সিতে চাপল। হঠাৎ একটা গলির সামনে দাঁড়ালো ওদের ট্যাক্সি। ভিতরে ঢুকতেই দিশা দেখল চারিদিকে অনেক রংবেরঙের আলো জ্বলছে, অনেক সাজানো আছে গলিটা। দিশা অভিজিৎকে জিজ্ঞেস করল, এখানে কি কারোর বিয়ে বাড়ি আছে? অভিজিৎ বলল, হতে পারে, আমি সেরকমভাবে এখানে কিছু জানি না। তারপর অভিজিৎ দিশাকে বলল, ওকে কোম্পানিতে আলাদা একটা ঘর দিয়েছে, কিন্তু সেখানে একটু কাজ চলছে, তাই ও এই ঘরটা ভাড়া নিয়েছে। কটা দিন ওকে এখানে অ্যাডজাস্ট করে থাকতে হবে। এখানের ঘরটা একটু ছোট। দিশা অভিজিতের দিকে তাকিয়ে মিষ্টি হাসি দিয়ে বলল, ছোট তো কি হয়েছে, আমি ঠিক অ্যাডজাস্ট করে নেব, আর কটা দিনের তো ব্যাপার, তুমি এত ভাবনা। তারপর অভিজিৎ দিশাকে একটা রুমে নিয়ে গেল। একটা পুরনো ছোট্ট রুম। রুমের দেওয়ালের সিমেন্টগুলো কিছু কিছু জায়গায় ঝরে পড়ছে। অভিজিৎ দিশাকে বলল, আমি জানি তোমার এখানে থাকতে একটু কষ্ট হবে, আমি যত তাড়াতাড়ি সম্ভব তোমাকে এখান থেকে নিয়ে যাব। দিশা অভিজিৎকে বলল, তুমিও তো চিন্তা করো না, তুমি সাথে থাকলে আমার কোনো কষ্ট হবে না। কথাটা শুনে অভিজিৎ দিশাকে জড়িয়ে ধরল আর বলল, সত্যি তুমি কত ভালো, তোমার সাথে আমার বিয়ে হয়ে গেছে, এটা আমার ভাবতেও অবাক লাগছে যে আমরা দুজন একসাথে আছি। তারপর অভিজিৎ বলল, দাঁড়াও, কিছু জিনিসপত্র আনতে হবে তো, সংসারের সমস্ত জিনিস না হয় পরে কিনব,
কালকে সকালে চিন্তাভাবনা করে দুজনে মিলে দেখব কি করা যায়, কিন্তু আজকের রাতে থাকার মতো কিছু তো কিনতে হবে। তারপর অভিজিৎ কিছু খাবার আর কিছু জিনিসপত্র নিয়ে এলো, আর সাথে কিছু ফুল আর মোমবাতি। রাতের খাওয়া দাওয়ার পর অভিজিৎ দিশাকে কিছুক্ষণ চোখটা বন্ধ করতে বলল। তারপর কিছুক্ষণ পর অভিজিৎ চোখটা খুলতে বলল। চোখটা খুলতেই দিশা দেখল অভিজিৎ পুরো ঘরটা ফুল আর মোমবাতি দিয়ে সাজিয়ে দিয়েছে। অভিজিৎ বলল, ঘরটা সেরকম নয়, কিন্তু আজ তো আমাদের ফুলশয্যা, তাই আমি যেটুকু পেরেছি করেছি। দিশা অভিজিতের গালে আলতো করে হাত দিয়ে বলল, খুব সুন্দর হয়েছে। আমি তো ভাবতেও পারিনি যে তুমি আমার জন্য এত কিছু করবে। তারপর সেই রাতে ওদের দুজনের মধ্যে সমস্ত দূরত্ব চলে গেল। মোমবাতির আলোগুলো দপদপ করে রুমের চারিদিকে জ্বলছে। অভিজিৎ দিশার শরীর থেকে আস্তে আস্তে কাপড়গুলো সব একটা একটা করে খুলে দিল। দিশার শরীরের প্রতিটা খোলা অংশে অভিজিৎ সোহাগে আদরে ভরিয়ে দিল। লজ্জায় লাল হয়ে উঠল দিশা। দিশাকে আগেও অভিজিৎ কিস করেছে, কিন্তু আগে কখনোই দিশার শরীরের কোনো অংশে স্পর্শ করেনি। এই প্রথম অভিজিৎ দিশার বস্ত্রহীন অবস্থায় সারা শরীরে স্পর্শ করল। আগে অভিজিৎ কিস করতে গেলেও দিশার মনে যেন একটা কিন্তু বোধ ছিল, কিন্তু বিয়ের পর থেকে যেন দিশার মনে সেই কিন্তু বোধটা আর নেই। আজ দিশাও নির্দ্বিধায় নিজের সর্বস্ব উজাড় করে ভালোবাসায় ভরিয়ে দিল অভিজিৎকে। রুমের মোমবাতিগুলো প্রায় নিভু নিভু হয়ে এসছে, বিছানার ফুলগুলো পুরো পিষে যাচ্ছে। ভালোবাসার মানুষের সাথে প্রথম শারীরিক মিলনের সুখানুভূতিতে মত্ত দুজনে। হঠাৎ ভোরে ঘুম ভাঙল দিশার। কখন যে রাতে ঘুমিয়ে পড়েছিল ওরা দুজনেই কেউ জানে না। ঘুম ভাঙতেই দিশা দেখল ও অভিজিতের বুকে মাথা রেখে শুয়ে আছে। ওদের দুজনের শরীরেই কোনো কাপড় নেই। দিশা হঠাৎ সকালে নিজেকে বস্ত্রহীন দেখে একটু ইতস্তত বোধ করল, আর সাথে সাথে বিছানার চাদরটা টেনে ঢাকা নিয়ে নিল। তারপর নিজের কাপড়গুলো পরে অভিজিৎকে ডাকল। অভিজিৎ উঠেই বলল, সকাল হয়ে গেল, বুঝতেই পারলাম না যে। তারপরেই দিশার হাতটা টেনে নিজের গায়ে শুইয়ে দিল, আর জড়িয়ে ধরে দিশাকে কিস করতে যায়। দিশা মুখটা সরিয়ে দেয় আর লাজুক হয়ে বলে, ছাড়ো, কি করছো কি? তোমার একটুও লজ্জা নেই? তোয়ালেটা পরো, যাও রেডি হয়ে নাও, কাজে যেতে হবে তো। অভিজিৎ হেসে বলে, কাল রাতের পরে এখনও তোমার লজ্জা লাগছে? দিশা লজ্জায় লাল হয়ে একটু বিরক্তির সাথে বলে, ধর, যাও তো তুমি, রেডি হয়ে নাও তাড়াতাড়ি। অভিজিৎ তারপরে তোয়ালেটা পরে বলে, কাজে যেতেই হবে, না হলে আমার বউটাকে ছেড়ে তো আমার 1 মিনিটও দূরে থাকতে ভালো লাগে না। কথাটা শুনেই দিশার মুখে একটা মিষ্টি হাসি চলে আসে। অভিজিৎ অফিসে যাওয়ার জন্য রেডি হল। আগের দিন রাত্রেই অভিজিৎ রাতের খাবারের সাথে কিছু শুকনো খাবার এনেছিল। সেটা নিজেও খেল আর দিশাকেও বলল খেয়ে নিতে। তারপর বলল অফিস থেকে এসে ও রান্নার সমস্ত জিনিসপত্র নিয়ে আসবে। অভিজিৎ অফিসে যাওয়ার জন্য বেরোতে গেল, তখনই দিশা অভিজিৎকে বলল, একটু দাঁড়াও। অভিজিৎ একটু অবাক হয়ে বলল, কি হলো? দিশা অভিজিতের কাছে গিয়ে ওর গালে আলতো করে একটা চুমু দিল আর বলল, তাড়াতাড়ি ফিরে এসো, আমি তোমার অপেক্ষায় থাকব, আর মাঝে সময় পেলে আমাকে একবার ফোন করো। অভিজিৎ দিশার কপালে একটা চুমু দিয়ে বলল, হ্যাঁ অবশ্যই, তোমাকে ছেড়ে যাওয়ার তো ইচ্ছা আমারও নেই, কিন্তু কিছু করার নেই, কাজে তো যেতেই হবে। আমি যখনই সময় পাব তখনই তোমাকে ফোন করব, বলে চলে গেল অভিজিৎ। অভিজিৎ যাওয়ার পর অনেকটা সময় পার হয়ে গেছে, অভিজিৎ এখনও ফোন করেনি। একা একা রুমের মধ্যে বসে অস্থির লাগছে দিশার। বারবার ফোনের দিকে তাকাচ্ছে, কতক্ষণে অভিজিৎ ফোন করবে। দিশা নিজে ফোন করছে না, কারণ যদি অভিজিৎ অফিসের কোনো ইম্পর্টেন্ট কাজ করছে তাহলে ডিস্টার্ব হতে পারে, আর তার জন্য অফিসের লোকের কাছে অভিজিৎকে কথা শুনতে হতে পারে। অভিজিতের অপেক্ষা করতে করতে সন্ধে হয়ে গেল। অভিজিৎ ফোন করেনি। অভিজিৎ দিশাকে বলেছিল ওর অফিসের সন্ধ্যের পরে ছুটি হলেও আজকে অভিজিৎ সন্ধ্যের আগেই আসার চেষ্টা করবে। দিশা দেখল অভিজিৎ এখনও এলো না, আর এতটা সময় পার হয়ে যাওয়ার পরেও অভিজিৎ ওকে ফোনও করল না। তাই থাকতে না পেরে দিশা নিজেই অভিজিৎকে ফোন করল। ফোন করতেই অভিজিতের ফোনটা সুইচ অফ বলল। ফোনটা সুইচ অফ পেতেই অস্থির হয়ে উঠল দিশা। হঠাৎ কেন এভাবে অভিজিতের ফোনটা সুইচ অফ বলছে? এবার কি করবে ও?
অভিজিতের কোনো বিপদ হলো না তো? কি করবে দিশা কিছু ভেবে পাচ্ছে না। দিশা তো এখানে কাউকে চেনেও না যে কারোর বাড়ি গিয়ে অভিজিতের সম্বন্ধে কিছু জিজ্ঞেস করবে বা অভিজিতের অফিসে খবর নিতে বলবে। যত সময় পার হচ্ছে দিশার অস্থিরতা তত বাড়ছে। বারবার ফোন করে যাচ্ছে অভিজিতের ফোনে, কিন্তু অভিজিতের ফোনটা একইভাবে সুইচ অফ বলছে। ফোনটা সুইচ অফ পেতেই অস্থির হয়ে উঠল দিশা। হঠাৎ কেন এভাবে অভিজিতের ফোনটা সুইচ অফ বলছে? এবার কি করবে ও? অভিজিতের কোনো বিপদ হলো না তো? কি করবে দিশা কিছু ভেবে পাচ্ছে না। দিশা তো এখানে কাউকে চেনেও না যে কারোর বাড়ি গিয়ে অভিজিতের সম্বন্ধে কিছু জিজ্ঞেস করবে বা অভিজিতের অফিসে খবর নিতে বলবে। যত সময় পার হচ্ছে দিশার অস্থিরতা তত বাড়ছে। বারবার ফোন করে যাচ্ছে অভিজিতের ফোনে, কিন্তু অভিজিতের ফোনটা একইভাবে সুইচ অফ বলছে। রাত 10টা বেজে গেছে, অভিজিৎ আসেনি। দিশা প্রচণ্ড কেঁদে যাচ্ছে, আর একটা আশা নিয়ে বারবার ফোন করে যাচ্ছে যদি অভিজিতের ফোনটা কোনো সময় রিং হয়। দিশা সারা রাত ঘুমায়নি। কেঁদে কেঁদে চোখ মুখ লাল হয়ে গেছে দিশার। কি করবে ভেবে পাচ্ছে না। তারপর ঠিক করল, এভাবে তো রুমের মধ্যে বসে থাকলে চলবে না, অভিজিতের তো খোঁজ করতে হবে। অভিজিতের ফোনটা সুইচ অফ বলছে কেন? অভিজিৎ ফিরল না কেন? অভিজিৎ কোনো বড় বিপদে পড়ে যায়নি তো? ভেবেই দিশার বুকটা কেঁপে যাচ্ছে। দিশা ঠিক করল ও থানায় যাবে। দিশা ভাবল ও এখানে কাউকে না চিনলেও থানায় গেলেই পুলিশ ঠিক অভিজিতের খোঁজ করতে পারবে। মনে মনে ভাবল, আর দেরি করা যাবে না, আমাকে এখনই যেতে হবে থানাতে। দিশার রুম থেকে বেরোতে যাচ্ছে, তখনই দিশার রুমের দরজায় কেউ ঠকঠক করল। দিশা দরজার ঠকঠক শব্দ শুনেই অনেক খুশি হয়ে গেল। ভাবল হয়তো অভিজিৎ এসেছে। অস্থিরতার সাথে তাড়াতাড়ি রুমের দরজাটা খুলল, কিন্তু দরজা খুলেই দিশার মুখের হাসিটা চলে গেল। দেখল অভিজিৎ আসেনি। দরজার বাইরে দাঁড়িয়ে আছে এক মোটাসোটা অদ্ভুত সাজগোজ করা এক মহিলা। ৩ বছর পর সরস্বতী পুজোর আগের দিন রাস্তায় অনেক ভিড়। হঠাৎ একটা মেয়ে রাস্তা দিয়ে যেতেই সবার নজর তার দিকে। মেয়েটার পরনে রয়েছে হলুদ রঙের একটা চুড়িদার, চোখে কাজল, ঠোঁটে হালকা লিপস্টিক, আর মাথার লম্বা খোলা চুলে বেলি ফুলের গজরা লাগানো। হাতে রয়েছে কিছু চুড়ি। সাজগোজ খুবই সাধারণ হলেও মেয়েটাকে দেখতে খুবই সুন্দর লাগছে। মেয়েটা যেমন যেমন এগিয়ে যাচ্ছে তার পায়ের নুপুর ছন করে বাজছে, কিন্তু সবাই অদ্ভুতভাবে কেমন যেন তার দিকে তাকিয়ে আছে। বাজারে আরও মহিলা রয়েছে, কিন্তু কারোর দিকে সেরকমভাবে কেউ তাকায়নি। কেউ কেউ আবার নিজেদের মধ্যে ফিসফিস করে মেয়েটাকে নিয়ে কিছু কথা বলছে। মেয়েটা গিয়ে দাঁড়ালো একটা দর্শকর্মার দোকানে। মেয়েটাকে দেখে দোকানদার ও দোকানে জিনিস কিনতে আসা লোকগুলো অবাক হয়ে গেল। দোকানে জিনিস কিনতে আসা লোকেরা মেয়েটার দাঁড়াতেই সাথে সাথে অনেকটা দূরে সরে গেল, যেন মেয়েটার ছায়া পড়লেও ওদের কোনো ক্ষতি হয়ে যাবে। মেয়েটা দোকানদারকে একটা সরস্বতী ঠাকুরের ছোট মূর্তি দেখিয়ে বলল, দাদা ওই মূর্তিটা দিন তো। দোকানদার একটু বিরক্তির সাথে বলল, হবে না, হবে না, আপনি যান এখান থেকে। মেয়েটা বলল, কেন হবে না, আপনি তো বিক্রি করছেন। দোকানদার আবার বিরক্তির সাথে বলল, বললাম তো হবে না, ওটা বিক্রি হয়ে গেছে। মেয়েটা তখন অন্য একটা মূর্তি দেখিয়ে বলল, দাদা তাহলে ওইটা দিন। দোকানদার এবার অনেকটা বিরক্তির সাথে কড়া মেজাজে বলে উঠল, আপনাকে কতবার এক কথা বলবো, বললাম তো হবে না, আপনার মতো মেয়ের জন্য এখানের কোনো মূর্তিই হবে না, এবার যান এখান থেকে। পুজোর সময়, বিক্রি বাটার দিন, আপনার জন্য আমার সব খদ্দের চলে যাবে, দয়া করে আপনি আমার দোকান থেকে যান। তখনই দশকর্মার দোকানে জিনিস কিনতে আসা একজন ভদ্রলোক দোকানদারকে বলে উঠল, কেন দাদা, উনি তো সরস্বতীর মূর্তি নিতে চাইছেন, আপনি ওনাকে দিচ্ছেন না কেন? দোকানদার লোকটাকে বলল, দাদাবাবু, আপনি এখানে নতুন এসেছেন তাই জানেন না, ও খারাপ মেয়ে, ওই যে লালবাড়ির ওইখানের মেয়ে। কথাটা শুনেই মেয়েটা বলে উঠল, হ্যাঁ আমি খারাপ মেয়ে, আর এটা বলতে আমার কোনো দ্বিধা নেই। যে লোকগুলো আমার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে, যে লোকগুলো আমাকে দেখে মুখ টিপে হাসছে, যে লোকগুলো আমাকে খারাপ মেয়ে বলছে, যে লোকগুলো আমাকে দেখে কুমন্তব্য করছে, যে লোকগুলো আমি দাঁড়ালে আমার ছায়ার থেকেও এমনভাবে দূরে সরে যাচ্ছে যেন আমার ছায়া পড়লেও তাদের কোনো ক্ষতি হয়ে যাবে, সেই ভালো লোকগুলোই রাতের বেলায় আমার কাছে আসে। দিনের বেলায় যারা খারাপ বলছে, রাতের বেলা তারাই আমাকে ভালোবাসার কথা বলে। যারা আমার ছায়ার থেকেও দূরে সরে যাচ্ছে, সেই লোকগুলোই রাতে আমার সারা শরীরে স্পর্শ করে নিজেদের আগুন নেভায়, নিজেদের বউ, নিজেদের পরিবারকে ঠকায়। তারপরেও সেই লোকগুলো ভদ্রলোক,
খারাপটা শুধু আমাদের মতো মেয়েরাই হয়। তারপরে বলল, এই ভদ্রলোকেরা আমাদেরকে ঠাকুর মূর্তি বিক্রি করতে পারে না, তাদের সম্মান লাগে। কিন্তু তারা এটা কেন ভুলে যায় যে দুর্গাপুজো আমাদের বাড়ির মাটি ছাড়া হয় না? তবে একটা কথা আমি এই ভদ্রলোকদের জানিয়ে দিচ্ছি, ঠাকুর তাদের একার নয়। তারা আমাকে মূর্তি বিক্রি করুক বা না করুক, পুজো আমি করবই, বলে চলে গেল মেয়েটা। মেয়েটার কথাগুলো শোনার পর লোকটার আর বুঝতে বাকি রইল না মেয়েটার পরিচয় কি। লোকটা অদ্ভুতভাবে তাকিয়েছিল চলে যাওয়া মেয়েটার দিকে। লোকটা যেন মেয়েটার চোখে একটা অদ্ভুত আগুন দেখতে পাচ্ছিল। লোকটা একটু চমকে উঠল তখন যখন দোকানদার লোকটাকে বলল, দাদাবাবু, আর কিছু দেব? লোকটা চলে যাওয়া মেয়েটার দিক থেকে চোখ সরিয়ে তখন দোকানদারের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ। তারপর মেয়েটা পছন্দ করা মূর্তিটা দিতে বলল, আর আরও কিছু পুজোর জিনিস দিতে বলল। তারপর দোকানদারকে বলল, মেয়েটা অত করে আপনাকে বলল, আপনি দিয়ে দিতে পারতেন ওকে মূর্তিটা? দোকানদার তখন হেসে বলল, দাদাবাবু, ওই সব মেয়েকে মূর্তি বিক্রি করলে আমার দোকানে আর একটাও মূর্তি বিক্রি হবে না। তবে লালবাড়ির এই মেয়েটাই অন্যরকম, বাকি মেয়েরা এরকম নয়। ওরা নিজেদের সীমা জানে। ওদের কিছু দরকার হলে লালটু বলে একটা ছেলে আছে, ওকে দিয়েই সব জিনিস আনতে দেয়। বাকি মেয়েরা বাইরে বেরোয় না, অনেক পুরনো ছাড়া। লালবাড়ির গলি থেকে কাউকেই বাইরে বেরোতে দেওয়া হয় না। এই চুমকিকেই শুধু বেরোতে দেওয়া হয়। মাত্র ৩ বছর হয়েছে, তাও বাকি সব মেয়ের থেকে চুমকির ডিমান্ড অনেক বেশি, তাই ওখানের মাসিও ওর আবদারগুলো পূরণ করে। তখনই একটা ছেলে এসে লোকটাকে বলল, অজয়দা, তোমার বাড়িতে কিছু লোক এসেছে, তোমার খোঁজ করছে। অজয় ব্লক ডেভেলপমেন্ট অফিসার, এখানে নতুন জয়েন করেছে, তাই বিভিন্ন দরকারে ওর বাড়িতে মাঝে মধ্যেই অনেক লোক আসে। যে ছেলেটা ওকে ডাকতে এসেছিল সেই ছেলেটা হলো অজয়ের ঘরের কেয়ারটেকার। অজয় ছেলেটাকে বলল, রাজু, তুই যা, আমি যাচ্ছি। অজয় সন্ধেবেলা অফিস থেকে এসেও ওই মেয়েটার কথাই ভাবছে। ও ভাবছে মেয়েটার পছন্দ করা মূর্তিটা আর কিছু পুজোর জিনিস মেয়েটার কাছে পাঠাবে, কিন্তু কি করে সেটাই ভেবে পাচ্ছে না। পরের দিন সকালেই পুজো, যদি তার আগে না পাঠাতে পারে তাহলে তো কেনাতাই বেকার হয়ে যাবে। কোনো উপায় খুঁজে না পেয়ে অজয় ঠিক করল অজয় নিজেই যাবে মেয়েটার কাছে, ওই লাল বাড়িতে। কিন্তু ওই লাল বাড়িতে গেলে মেয়েটার কাছে এমনি এমনি যাওয়া যাবে না। ওইখানের কোনো মেয়ের সাথেই এমনিতে কাউকে দেখা করতে দেওয়া হয় না। ওর সাথে দেখা করতে গেলেও ওকে এক রাতের জন্য টাকা দিয়েই ওখানে যেতে হবে। কিন্তু অজয় ওইভাবে যেতে চায় না, কারণ অজয় তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে যাচ্ছে না। ওইভাবে যেতে অজয়ের আত্মসম্মানে বাঁধছে। আর তাছাড়াও ওই লাল বাড়িতে গেলে অজয়ের রেপুটেশনও খারাপ হতে পারে। সব কিছু ভেবে অনেক অস্বস্তির মধ্যে আছে অজয়। কিন্তু বারবার মেয়েটার কথা মনে পড়ায় অজয় না চাওয়া সত্ত্বেও চলে গেল ওই লাল বাড়ির গলিতে। অজয় এইসব জায়গায় আগে কখনো যায়নি, তাই এইসব জায়গা সম্বন্ধে ওর সেরকম কোনো ধারণা নেই। ও সেই লাল বাড়ির গলিতে পৌঁছে দেখল রংবেরঙের লাইট দিয়ে সাজানো পুরো গলিটা। গলির দুপাশে অনেক মহিলা সেজেগুজে সারি সারি দাঁড়িয়ে রয়েছে। এই মহিলাগুলো সবাই গলিতে আসা পুরুষদেরকে ডাকছে, বাবু এদিকে, বাবু আমার সাথে আসুন। অনেক পুরুষ এই মহিলাগুলোর সাথে চলে যাচ্ছে। অজয় কি করবে বুঝতে পারছে না। অজয় আস্তে আস্তে এগোলো, গলির দুপাশে দাঁড়িয়ে থাকা মহিলাগুলোর মধ্যে চুমকি আছে কিনা সেটা দেখার চেষ্টা করল, কিন্তু চুমকিকে দেখতে পেল না। গলির দুপাশে দাঁড়িয়ে থাকা মহিলাগুলো অজয়কেও বলতে লাগল, বাবু আমার সাথে আসুন, বাবু আমার সাথে আসুন। অজয় একটু অস্বস্তিতে পড়ে গেল। মহিলাগুলো অজয়ের হাত ধরে টানাটানি করে বলতে লাগল, বাবু আমার দিকে একবার দেখুন, বাবু চলুন না, আপনাকে অনেক খুশি করে দেব। অজয় কোনো রকমে তাদের হাত ছাড়িয়ে সরে গেল। মেয়েগুলো মুখ বাঁকিয়ে বলতে লাগল, এমন করছে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। লাল বাড়িতে এসে এমন ভাব দেখাচ্ছে যেন কোনো মন্দিরে এসেছে। অজয় অনেকক্ষণ এদিক ওদিক দেখার পরেও চুমকিকে ওখানে কোথাও দেখতে পেল না। কি করবে কিছু বুঝতেও পারছে না। ভাবছে কাউকে চুমকির কথা জিজ্ঞেস করবে, কিন্তু কাকে জিজ্ঞেস করবে অজয়? এই মেয়েগুলো তো এমনভাবে গায়ে ঝাঁপিয়ে পড়ছে, তাদেরকে কিভাবে জিজ্ঞেস করবে? আর জিজ্ঞেস করলেও কি তারা উত্তর দেবে সেটাও তো সে বুঝতে পারছে না। অনেক অস্বস্তির মধ্যে রয়েছে অজয়। অনেকক্ষণ ধরেই অজয়কে অস্থিরতার সাথে ঘোরাফেরা করতে দেখে ওইখানে দাঁড়িয়ে থাকা একজন মহিলা অজয়ের কাছে এসে বলল, অনেকক্ষণ ধরে দেখছি বাবু আপনি এদিক ওদিক ঘোরাফেরা করছেন, কিন্তু কোনো মেয়ের সাথেও যাচ্ছেন না। অজয় মেয়েটার কথা শুনে একটু চমকে উঠল। মেয়েটার সাথে সাথে বলল, বাবু ভয় পাবেন না,
আমি এখানে আপনাকে আমার সাথে যেতে বলতে আসিনি। আমি দেখতে বিশ্রী কালো মেয়ে, আমার সাথে এমনি বস্তির ছেলেরাই যেতে চায় না। আপনার মতো বাবুকে আমি আমার সাথে যেতে বলবো, অত সাহস আমার নেই। অনেকক্ষণ ধরে দেখে মনে হলো আপনি হয়তো এখানে ভুল করে চলে এসেছেন, বা আপনি হয়তো এখানে কাউকে খুঁজছেন। অজয় বলল, হ্যাঁ, আমি এখানে চুমকি বলে মেয়েটাকে খুঁজছি। আপনি ওকে একটু দেখে দিতে পারবেন? মেয়েটা হেসে বলল, প্রথমে আপনার আভাব দেখে ভাবলাম আপনি হয়তো ভুল করে এখানে চলে এসেছেন, কিন্তু এখন দেখছি আপনি তো গভীর জলের মাছ, এসেই সোনার হরিণের খোঁজ করছেন। অজয় বলল, দেখুন, আপনি যেরকম ভাবছেন সেরকম কিছুই নয়। আমি ওনাকে শুধু কিছু জিনিস দিতে এসেছি। শুনে মেয়েটা আবার অদ্ভুতভাবে হাসতে লাগল। বলল সে তো চুমকিকে অনেক নাগরী, অনেক কিছু জিনিস দিতে চায়, শাড়ি, গয়না, সাজার জিনিস, টাকা, আরও কত কি। তবে এসেই সোনার হরিণের খোঁজ করছেন, আর এটা জানেন না যে চুমকির সাথে এভাবে দেখা করা যায় না। এই লালবাড়িতে এমন 4-5 জন মেয়ে রয়েছে যাদের সাথে সহজে দেখা করা যায় না। তারা গলির ধারে দাঁড়িয়ে সব মেয়েদের মতো বাবুদের ডাকে না, বাবুরাই তাদের কাছে যায় সাবিত্রী মাসিকে অগ্রিম টাকা দিয়ে। সাবিত্রী মাসিকে অগ্রিম টাকা না দিলে চুমকির সাথে দেখা করা যাবে না। অজয় বিস্মিত হয়ে বলল, সাবিত্রী মাসি? মেয়েটা হেসে বলল, নামটা সাবিত্রী হলেও এটা ভাববেন না যে উনি সতী সাবিত্রী। তারপর মেয়েটা বলল, এই 4-5 জন মেয়ের মধ্যে অন্য মেয়েদের সাথে দেখা করার জন্যে সাবিত্রী মাসিকে অগ্রিম 1000 টাকা দিতে হয়, কিন্তু চুমকির সাথে দেখা করার জন্যে সাবিত্রী মাসিকে অগ্রিম 2000 টাকা দিতে হয়। চুমকির সাথে দেখা করতে গেলে আপনাকেও আগে সাবিত্রী মাসির সাথে দেখা করতে হবে। পাশেই নিচে বসে রয়েছে আরেকটা মেয়ে। অজয়কে দেখেই ওই মহিলা বলল, কি বাবু, আপনি এখানে? অজয় একটু কাঁপা কাঁপা স্বরে বলল, আমি একটু চুমকির সাথে দেখা করতে চাই। ওই মহিলা অদ্ভুতভাবে হেসে পানের বাক্সটা ওই নিচে বসা মেয়ের হাতে দিয়ে বলল, একটা ভালো করে পান সেজে দে তো। বলেই অজয়কে হেসে বলল, 2 দিন পরে 2000 টাকা নিয়ে আসুন, দেখা হয়ে যাবে। অজয় বলল, না, 2 দিন পরে নয়, আমি আজকেই দেখা করতে চাই। অজয় মেয়েটাকে বলল, কোথায় উনি? নিয়ে চলুন আমাকে। ছেলেটা অজয়কে একটা রুমে নিয়ে গেল। রুমের মধ্যে ঢুকেই অজয় দেখল রুমের এদিকে ওদিকে লাল নীল ঝলমল চিকচিক কাপড়ের পর্দা ঝোলানো। একটা মোটাসোটা বউ হালকা আলোতে সোফায় বসে। তার সাজগোজ অদ্ভুত, চোখে মোটা করে কাজল লাগানো, হাতে মোটা মোটা বালা, কপালে একটা বড় টিপ, পানের বাক্স হাতে বসে রয়েছে। ওই মাসি বলল, তা তো সম্ভব নয়। অজয় বলল, আমি বেশি সময় নেব না, আমি ওনাকে কিছু দিতে চাই, দিয়েই চলে যাব। ওই মহিলা অট্টহাসিতে ফেটে পড়ে বলল, দিতে তো সবাই চায়, তা তোমার দিতে কম সময় লাগুক আর বেশি সময়, টাকা তো একই লাগবে, আর আজকে হবে না। অজয় বলল, দেখুন, পরে হলে হবে না, আমি যেটা দিতে চাই ওনাকে আজকেই দিতে হবে। আপনি যদি আমার সাথে চুমকির দেখা করতে না দেবেন তো ঠিক আছে, অন্তত আপনি শুধু এই জিনিসগুলো চুমকিকে দিয়ে দিন। ওই মহিলা একটু অবাক হলো, বলল, বাবু, আপনি এই রাতে শুধু এই জিনিস দিতে এসেছেন? অজয় বলল, যদি আপনি দিয়ে দেন তো অনেক উপকার হবে। ওই মহিলা কিছুক্ষণ স্তম্ভিত হয়ে থাকলেও আবার নিজের ভঙ্গিমায় বলল, আমি এখানে উপকার করতে বসে নেই, আর আমি কোনো ডেলিভারি বয় নই যে জিনিস পৌঁছে দেব। তোমার দিতে হলে 2 দিন পরে এসো, দিয়ে দেবে। অজয় বলল, প্লিজ, জিনিসটা আজকেই দেয়াটা প্রয়োজন। অজয় অনেকবার অনুরোধ করায় মহিলাটি বলল, ঠিক আছে, তুমি চুমকির সাথে আজকেই দেখা করতে পারো, তবে তার জন্য তোমাকে 2000-এর বদলে 3000 টাকা দিতে হবে। অজয় একটু কিন্তু বোধ করে বলল, আমি তো সেরম কিছুর জন্য ওনার সাথে দেখা করতে চাইছি না, জিনিসটা দিয়েই চলে যাব, তাহলেও টাকা লাগবে। ওই মহিলাটি বলল, কি করবে না করবে সেটা তোমার ব্যাপার, আমি শুধু টাকা জানি, তুমি যা ইচ্ছে করো, তবে আগে আমাকে টাকা দিও। অজয় অনেকক্ষণ চুপচাপ দাঁড়িয়ে আছে। মহিলাটি অজয়কে চুপচাপ দেখে বলে উঠল, দেখুন বাবু, কি করবেন তাড়াতাড়ি বলুন, আমার কাছে এত সময় নেই, দেখা করার আছে তো এখনই টাকা দিন, না হলে আসতে পারেন। অজয় কোনো উপায় খুঁজে না পেয়ে মহিলাটিকে 3000 টাকা দিয়ে দিল। তারপর মহিলাটি লালটুকে বলল, যা, বাবুকে চুমকির ঘরে নিয়ে যা। লালটু অজয়কে দোতলার একটা ঘরে নিয়ে গেল। দরজার বাইরে লালটু ঠক ঠক করল। ভেতর থেকে একটা মেয়ে চিৎকার করে বলল, কে? লালটু বলল, দিদি, আমি। মেয়েটা ভেতর থেকেই বলল, তুই এখন কেন? লালটু বলল, দিদি, বাবু এসেছে।
মেয়েটা শুনেই সাথে সাথে উত্তেজিত হয়ে বলল, আমি তো মাসিকে আগেই বলে দিয়েছিলাম যে আমি এখন দুদিন কোনো কাজ করব না। লালটু দরজার বাইরে থেকেই চিৎকার করে বলল, কিন্তু দিদি, আমাকে তো মাসি বাবুকে তোমার কাছেই নিয়ে যেতে বলল। মেয়েটা বিরক্তির সাথে বলল, তুই গিয়ে মাসিকে বল যে আমি আজ কোনো কাজ করব না, বাবুকে ফিরিয়ে দিতে। লালটু বলল, দিদি, আমি অত শত জানি না, তুমি নিজে গিয়ে মাসির সাথে কথা বলো, গিয়ে যাও, আমি বাবা পারব না, তুমি জানোই তো মাসির মেজাজ। লালটু বলল, আমি চললাম, বলেই চলে গেল। সাথে সাথেই মেয়েটা দরজা খুলল। দরজা খুলেই বলল, এই লালটু, কোথায় যাচ্ছিস? যাস না, দাঁড়া। কিন্তু বলতে বলতেই লালটু দৌড়ে চলে গেল, দাঁড়াল না। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা লোকটাকে না দেখেই লালটুকে ডাকতে ডাকতে মেয়েটাও লালটুর পিছন পিছন দৌড়াল। যেতে যেতে মেয়েটা বিরক্তির সাথে বলতে লাগল, আমি নিজেই গিয়ে মাসির সাথে কথা বলবো। আমি আগে থেকে মানা করে দেওয়ার পরেও মাসি কেন বাবুকে আমার কাছে পাঠালো? মেয়েটা মাসির কাছে গেল। মেয়েটা কিছু বলার আগেই মাসি মেয়েটাকে দেখে বলল, কিরে চুমকি, তুই এখানে? তোর তো এখন বাবুর সাথে থাকার কথা। লালটু বাবুকে তোর ঘরে নিয়ে যায়নি? চুমকি অস্থিরতার সাথে বলল, মাসি, তোমাকে তো আমি আগেই বলে দিয়েছিলাম আমি এই দুদিন কোনো কাজ করব না, তাহলে তুমি কেন আমার কাছে বাবুকে পাঠিয়েছ? তুমি কি ভুলে গেছ? চুমকির কথা শুনে মাসি প্রথমে অট্টহাসিতে ফেটে পড়ল, তারপর কড়া মেজাজে রাগের সাথে বলল, আমি কিছু ভুলিনি, কিন্তু তুই ভুলে যাস না, তুই এই লাল বাড়ির বাকি মেয়েদের মতোই একজন। তোর প্রতি বাবুদের চাহিদা বেশি, তোর জন্য আমার বেশি ইনকাম হয়, তাই একটু সেকটু আমি তোর কথা শুনি। কিন্তু তুই এটা ভুলে যাস না যে এখানে তোর কথা অনুসারে সবকিছু হবে, এখানে আমি যেটা চাইব সেটাই হবে। চুমকির মাসির উপর প্রচণ্ড রাগ হওয়া সত্ত্বেও চুমকি মাসিকে সেরকম কোনো জবাব দিতে পারছে না। চুমকি একটু শান্ত গলায় বলল, কিন্তু মাসি, তুমি নিজেই তো বলেছিলে, ঠিক আছে, তোকে দুদিন কোনো কাজ করতে হবে না, তাহলে হঠাৎ কি হলো? তুমি আজকে বাবুকে পাঠালে কেন? মাসি বলল, হ্যাঁ, আমি বলেছিলাম, আর এই বাবুকেও বলেছিলাম দুদিন পরে আসতে, কিন্তু উনি কিছুতেই রাজি হলেন না। উনি আজকেই তোর সাথে দেখা করার জন্য আমার কাছে বারবার অনেকক্ষণ ধরে বলতে লাগল। আর এমনকি আজকে তোর সাথে দেখা করার জন্য উনি ২,০০০-এর বদলে আমাকে ৩,০০০ টাকাও দিতে রাজি হয়ে যায়। তারপর মাসি আবার হাসতে হাসতে বলল, তুই তো ভালো করেই জানিস আমার কাছে টাকাই সব, তাই আমি আর বাবুকে মানা করলাম না, তোর কাছে পাঠিয়ে দিলাম। তারপর হেসে বলল, শুনলাম তুই নাকি পুজো করবি, তাই দুদিন কাজ করবি না বলেছিলি? তবে এই লাল বাড়িতে এইসব পুজো করে কি হবে? আমি তো শুনেই অবাক হয়ে গেছি। তুই শুধু একটা কথা মনে রাখ, এখন তোর কাছে এটাই পুজো, টাকাই সব, বুঝলি? হ্যাঁ, তবে তুই পুজো করতে চাইছিস যখন তখন করবি, অন্য কারোর কথা না রাখলেও আমি তোর কথাটা রাখব, চিন্তা করিস না, যা, পুজোর কি আছে, আজ না হয় দুদিন পরে করবি। তোর ঠাকুরকে বল দুদিন অপেক্ষা করতে, আমার টাকাকে তো আমি আর অপেক্ষা করাতে পারি না। তারপর আবার হেসে বলল, তোর জন্য বাবু যদি আমাকে মোটা টাকা দেয়, তাহলে তো তোর সরস্বতীর জন্য আমি আমার লক্ষ্মীকে ফেলে দিতে পারি না। যা, এবারে ঘরে যা, বাবু অনেকক্ষণ ধরে তোর জন্য অপেক্ষা করছে। মাসির পানে লাল হয়ে থাকা দাঁত বার করে বারবার হাসি দেখে চুমকির প্রচণ্ড রাগ হচ্ছিল, কিন্তু মাসির কথা শোনা ছাড়া চুমকির কাছে কোনো উপায় ছিল না। চুমকি আবার একটু আস্তে গলায় বলতে গেল, কিন্তু মাসি। চুমকির কিন্তু শুনেই সাথে সাথে মাসি পানের পিক ফেলে চুমকির কথাটা শেষ হবার আগেই অত্যন্ত কড়া মেজাজের জোরে মুখ ঝামটানি দিয়ে বলল, যা, আরও কিসের কিন্তু? বাবু আমাকে মোটা টাকা দিয়েছে, এতক্ষণ অপেক্ষা করালে বাবুর কাছে আমাকে কথা শুনতে হবে। এত কিন্তু কিন্তু না করে যেটা বলছি সেটা শোন, নাহলে তুই তো জানিস বেশি উড়তে চাইলে তার কিভাবে ডানা কাটতে হয় সেটা আমার ভালো করেই জানা আছে। চুমকি মাসির কথা শুনে চমকে উঠল। চুমকি স্তব্ধ হয়ে গেল, শুধু ওর চোখ দিয়ে জল পড়ছিল। তারপর আস্তে আস্তে এগিয়ে গেল দোতলার ওপরে নিজের ঘরের দিকে। ঘরের সামনে পৌঁছে দেখল লোকটা দাঁড়িয়ে আছে। চুমকি মাথাটা নিচু করেই লোকটাকে ঘরের ভেতরে আসতে বলল। চুমকির প্রচণ্ড খারাপ লাগছিল, ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল। হ্যাঁ, এটা ঠিক যে সেই কাজ আগে বহুবার করেছে, কিন্তু তার এটা ভেবে খারাপ লাগছিল যে 2 দিনের জন্যও তার এই কাজে কোনো অবসর নেই। চুমকি এই কাজটা করতে বাধ্য, সে নিরুপায়, অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসেনি। আমি শুধুমাত্র তোমাকে এই কিছু জিনিসগুলো দিতে এসেছি। লোকটার কথা শুনে চুমকি জোরে জোরে হাসতে লাগল, তারপর বলল,
আপনার মতো অনেক বাবুকে আমার দেখা হয়ে গেছে, অনেকেই অনেক কিছু দিতে চায়, কিন্তু কিসের জন্য সেটা আমার ভালো করেই জানা। এরকম অনেক ঢঙের কথাও শোনা হয়ে গেছে, এটা দেব সেটা দেব, বিয়ে করব, আরও কত কি। অনেকে খুশি হয়ে অনেক কিছু দিয়েও গেছে, তবে সবই যে কিসের জন্য তা এখন আর আমার জানতে কিছুই বাকি নেই। তাই এসব কথা শুনে শুনে অভ্যস্ত হয়ে গেছে। এগুলো আমার মনে আর কোনো প্রভাব ফেলে না। তাই শুধু শুধু বেকার সময় নষ্ট না করে যেটার জন্য এসেছেন সেটা শুরু করুন। চুমকির কাছে যে বাবু এসেছে, চুমকি তাকে খুশি না করে ফেরায়নি। তাই কিছু না দিলেও চলবে, আপনার চিন্তা নেই। আপনি মাসিকে আমার জন্য অত টাকা দিয়েছেন, আপনাকে তো খুশি করতেই হবে। আপনি খুশি না হলে তো আমার রক্ষে থাকবে না। চুমকির কথাগুলো শুনে অজয়ের প্রচণ্ড অস্বস্তি বোধ হচ্ছিল। অজয় নিজের সাথে নিয়ে আসা জিনিসপত্রগুলো চুমকির ঘরের একধারে রেখে চুমকিকে সে বলল, এই জিনিসগুলো এনেছিলাম, তুমি পরে সময় করে দেখে নেবে। আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি। বলেই চুমকির রুম থেকে বেরোতে গেল অজয়। চুমকি দেখে চুমকির চোখ দিয়ে অঝরে জল গড়িয়ে যাচ্ছে। চুমকি একটা দীর্ঘশ্বাস ফেলে লোকটাকে বলল, বাবু, শুরু করুন। চুমকি লোকটার দিকে ভালো করে দেখেওনি লোকটাকে। চুমকির কথা শুনেই লোকটা বলল, আমি এখানে অন্য কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি, শুধু তোমাকে এই জিনিসগুলো দিতে এসেছি। লোকটার কথা শুনেই চুমকি অবাক হয়ে লোকটার দিকে তাকালো। তারপরে বলল, জিনিস দিতে এসেছেন মানে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর আপনাকে চেনা চেনা লাগছে, কোথাও যেন দেখেছি মনে হচ্ছে। ও, মনে পড়েছে, আজ সকালেই দশকর্মার দোকানে আপনার সাথেই তো মনে হয় দেখা হলো। লোকটা বলল, হ্যাঁ, ঠিকই বলছ। লোকটার কথাটা শেষ হওয়ার আগেই চুমকি বলল, তার শরীরে এত আগুন যে আজ সকালেই দেখা হলো আর আজ রাত হতেই চলে এলেন আগুন নেভাতে। চুমকির কথা শুনে এবারে লোকটা একটু বিরক্তির সাথে বলল, দেখো, তোমাকে আমি আগেই বললাম আমি এখানে। অত্যন্ত আশ্চর্য হয়ে বলল, বাবু, আপনি এক্ষুনি এভাবে চলে যাচ্ছেন? আপনি সত্যি এই জিনিসগুলো শুধু এখানে দিতে এসেছিলেন? এই জিনিসগুলো কি কি আছে এর মধ্যে? চুমকির কথাগুলো শুনে অজয় বের হতে গিয়ে থেমে গেল। তারপর চুমকিকে বলল, কি আছে, তুমি নিজেই খুলে দেখে নাও। চুমকি অজয় নিয়ে আসা প্যাকেটটা খুলেই দেখল, প্যাকেটের মধ্যে রয়েছে চুমকির পছন্দ করা সেই সরস্বতী ঠাকুরের মূর্তিটা। চুমকি মূর্তিটা দেখেই অবাক হল। তারপর অজয়কে বলল, আপনি এই ঠাকুরের মূর্তিটা নিয়ে এসেছেন? হঠাৎ আপনি এই মূর্তিটা কেন নিয়ে এলেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি শুধু এই মূর্তিটা দেওয়ার জন্য রাতে এখানে এসেছেন? বলে কপালে হাত দিয়ে বিছানায় বসল চুমকি। অজয় বলল, হ্যাঁ, আমি সকালে দেখলাম তোমার মূর্তিটা নেওয়ার অনেক ইচ্ছে ছিল, কিন্তু দোকানদার তোমাকে দিলেন না। আমার মনে হলো দোকানদারের উচিত ছিল তোমাকে মূর্তিটা দিয়ে দেওয়া। উনি তোমার সাথে যে আচরণটা করেছিলেন সেটা দেখে আমার খুবই খারাপ লেগেছিল। সেটা একেবারেই ঠিক নয়। আমার তখনই বলাটা উচিত ছিল, কিন্তু পরিস্থিতি তখন এমন ছিল যে আমি আর কিছু বলতে পারিনি। তাই মনে হলো যে এই মূর্তিটা তোমাকে। অজয়ের কথাটা শেষ হওয়ার আগেই চুমকি বলে উঠল, হ্যাঁ, বুঝতে পেরেছি। তাই মনে হলো যে আপনি আমাকে দয়া করবেন। আপনার মনে হলো যে লালবাড়ির অসহায় একটা মেয়ে, আহারে, মূর্তি কিনতে চাইছে, দোকানদার দিচ্ছে না, তাই আমি ওকে মূর্তিটা কিনে দিয়ে একটু দয়া করি। তারপর চুমকি একটু বিরক্তির সাথে বলে উঠল, দেখুন বাবু, এটা ঠিক যে আমি শরীর বিক্রি করে পেট চালাই, কিন্তু চুমকি কারোর দয়া নেয় না। আমি জানি আপনার মতো অনেক বাবু রয়েছে যাদের আমাদের মতন মেয়েকে দেখে দয়া হয়, কিন্তু আমি আজ পর্যন্ত কারোর দয়া নিইনি, আর নিতেও পারব না। আমি চাইলেই লালটুকে দিয়ে মূর্তিটা নিয়ে আসতে পারতাম, কিন্তু আমি নিজেই কিনতে চেয়েছিলাম। এই লালবাড়িতে এমন অনেক মেয়ে রয়েছে যারা বাবুদের কাছে বিভিন্ন জিনিসপত্র চায়, কিন্তু আমি কখনো কোনো বাবুর কাছে কিছু চাইনি। আর তাছাড়াও সকালেই দোকানে তো আমি বলে এসেছিলাম যে মূর্তি না দিলেও পুজো আমি করবই। পুজো করতে গেলে মূর্তি ছাড়ে করা যাবে না এটা তো নয়। তারপর একটা নতুন খাতা দেখিয়ে চুমকি অজয়কে বলল, এই দেখুন, আমি এই খাতাটা নিয়ে এসেছি। এই খাতাটা পুজো করলেও আমার সরস্বতী পুজো হয়ে যাবে। মা সরস্বতী তো শুধুমাত্র মূর্তির মধ্যে নেই, শিক্ষার সমস্ত জিনিসের মধ্যেই রয়েছে। চুমকির কথাটা শুনে অজয়ের বেশ ভালো লাগল। অজয় বলল, হ্যাঁ, তবে সবার বিশ্বাসটা আলাদা। যেমন ধরুন, আমি এই মূর্তিটা নিয়ে এসেছি, কিন্তু তার মানে এটা নয় যে আমি ঈশ্বরে কঠোরভাবে বিশ্বাসী। আমার বিশ্বাসটা একটু আলাদা।
আমি সব ধর্মেই বিশ্বাসী আর মনে করি যে ঈশ্বর মনের মধ্যেই রয়েছে। মন থেকে চাইলে সব জায়গাতেই ঈশ্বর পাওয়া যায়। অজয়ের কথাগুলো শুনে চুমকি একভাবে শুনে যাচ্ছিল। চুমকির খুবই ভালো লাগছিল। অনেক বছর পর চুমকি শরীরের কথা ছাড়াও এরকম কথা শুনল। হঠাৎ চুমকি চমকে উঠল। একটা 4 বছরের বাচ্চা মেয়ে চুমকির ঘরে ঢুকেই সরস্বতীর মূর্তিটা দেখেই বলে উঠল, কি সুন্দর! চুমকির ঘরে যখন কোনো বাবু ঢোকে তখনই চুমকি দরজাটার ছিটকিনি আটকে দেয়। কিন্তু অজয় আসার পর থেকে অজয়ের সাথে ওর আলাদা বিষয়ে কথোপকথন হতে থাকে, তাই আর দরজা আটকানোর কথা ওর মনে ছিল না। বাচ্চাটা দৌড়ে মূর্তিটাকে ধরতে যায়। সাথে সাথেই চুমকি বাচ্চাটাকে ধরে বলে, এই ছুটকি, ওটা হাত দিবি না। বাচ্চাটা আধো আধো স্বরে বলে, চুমকি, আমাতে দে না, আমি ঠেলব, কি সুন্দর পুতুল। চুমকি বাচ্চাটার কথা শুনে হেসে ফেলে। তারপর বাচ্চাটাকে কোলে নিয়ে বলে, ওটা পুতুল নয়, ওটা সরস্বতী ঠাকুর। যারা পড়াশুনো করে তারা সরস্বতী ঠাকুরের পুজো করে। সরস্বতী ঠাকুর তাদের অনেক বিদ্যে বুদ্ধি দেয়। তারপর বাচ্চা মেয়েটার গাল টিপে চুমকি বলল, ছুটকি, তুইও একদিন অনেক পড়াশুনো করবি। বাচ্চা মেয়েটাকে এভাবে বোঝাতে দেখে অজয়ের চুমকির প্রতি একটা অদ্ভুত সরলতা অনুভব হল। বাচ্চা মেয়েটা হঠাৎ চুমকিকে বলে উঠল, চুমকি, তুই থাকুল কি করবি, তুই তো পড়াশোনা করিস না। কথাটা শুনেই চুমকির বুকটা যেন কেঁপে উঠল আর চোখ দিয়ে জল পড়তে লাগল। তারপর চুমকি চোখের জলটা মুছে বলল, আমি পড়াশুনো করি না তো কি হয়েছে, আমার ছুটকি তো পড়াশুনো করে, আমার ছুটকিকে অনেক পড়তে হবে। তারপর গাল টিপে একটু হেসে বলল, আমার ছুটকি আর আমি কালকে পুজো করব। কিরে, করবি তো? বাচ্চাটা হেসে বলল, হ্যাঁ, কি মজা, কাল পুজো করব। অজয় একভাবে দেখছিল ওদের দিকে। তারপর চুমকি ছুটকিকে বলল, তুই এখন যা, কালকে সকালে আসবি। বলে অজয়কে বলল, দেখুন বাবু, রাত বাড়ছে, আপনি যেটা নিয়ে এসেছেন আমি এটা নিতে পারবো না, আপনি এটা নিয়ে যান। অজয় বলল, দেখো, আমি তোমাকে দয়া করব বলে কিছু নিয়ে আসিনি, আমি শুধু সকালে দোকানদারের আচরণ খারাপ দেখে আর তোমার মধ্যে পুজো করার একটা অদ্ভুত ইচ্ছে দেখে এটা সাধারণভাবেই নিয়ে এসেছি। আর দেখো, বাচ্চাটাও তো অনেক আশা নিয়ে আছে যে কালকে ও তোমার সাথে পুজো করবে। চুমকি আবার বিরক্তির সাথে বলল, দেখুন বাবু, সে যাই হোক, আপনি এগুলো নিয়ে যান। অজয় আর কোনো কথা না বাড়িয়ে প্যাকেটটা উঠিয়ে রুম থেকে বেরিয়ে যেতে গেল। তখনই চুমকি বলল, বাবু একটু দাঁড়ান। অজয় একটু অবাক হয়ে চুমকির দিকে তাকাল। চুমকি বলল, আপনি চলে গেলেও তো আপনার টাকাটা শোধ হবে না। চুমকির কথা শুনে অজয় একটু বিস্মিত হয়ে বলল, টাকা শোধ হবে না মানে? চুমকি বলল, কারণ আপনি আমার কাছে আসার জন্য মাসিকে ৩,০০০ টাকা দিয়েছেন। সেই টাকাটা কি করে শোধ হবে? কারণ আপনি যে দামটা দিয়েছেন সেটা আমার শরীরের দাম, আর আপনি তো আমাকে না ছুঁয়েই চলে যাচ্ছেন। অজয় বলল, সেটা অন্যদের কাছে হতে পারে, কিন্তু আমি শুধুমাত্র তোমার সাথে দেখা করার জন্যই টাকাটা দিয়েছিলাম। আর তাছাড়াও তুমি টাকা শোধ করতে যাবে কেন? চুমকি একটু অস্থিরতার সাথে বলল, বাবু, আপনি কি পাগল? শুধুমাত্র এই জিনিসগুলো দিতে আসার জন্য আপনি এতগুলো টাকা দিয়েছেন? আর যদি এই জিনিসগুলো দেওয়ার এতটাই ইচ্ছে ছিল তাহলে তো আপনি অন্যদিনও দিতে পারতেন। শুধু শুধু এতগুলো টাকা দিয়ে দিতে এলেন কেন? অজয় বলল, সরস্বতী পুজো কালকেই, তাই আজকে যদি না দিতাম তাহলে এটা দেওয়ার কোনো মানেই থাকবে না। তাই তোমার কাছে মূর্তিটা পৌঁছানোর জন্য যেটা আমার ঠিক মনে হয়েছে তাই সেটাই আমি করেছি। তবে সরি, আমার কোনো আচরণ যদি তোমার খারাপ লেগে থাকে। অজয়ের মুখে সরি কথাটা শুনে চুমকি প্রচণ্ড হাসতে লাগল। বলল, আমাদের মতন মেয়েকে আবার সরি? চুমকি হাসতে হাসতে বলল, কোথা থেকে এসেছো বাবু? প্রচণ্ড হাসি পাচ্ছে। মাফ করবেন বাবু, এই প্রথম এরকম কথা শুনলাম তো। আজ পর্যন্ত গালাগালি ছাড়া কিছুই শুনিনি, তাই এই সরি কথাটা ঠিক হজম হচ্ছে না। তবে মনে হয় আপনি কখনো এরকম কোনো জায়গায় যাননি, তাই এভাবে বলছেন। অজয়ের চুমকির হাসি দেখে প্রচণ্ড বিরক্তি লাগছিল। অজয় কিছু না বলেই ওখান থেকে যেতে গেল। চুমকি তখনই বলল, প্যাকেটটা নিয়েই চলে যাচ্ছেন যে বাবু, ঠাকুরের মূর্তিটা দিয়ে যাবেন না? অজয় একটু অবাক হয়ে বলল, কিন্তু তুমি তো বললে নিয়ে যেতে। চুমকি বলল, হ্যাঁ বলেছিলাম, কিন্তু কেন জানি না আপনাকে এই মূর্তিটা ফেরাতে ইচ্ছে করছে না। তবে হ্যাঁ, তার মানে এটা নয় যে আমি আপনার টাকাটা ফেরত দেব না। আপনি মাসিকে যে টাকাটা দিয়েছেন সেটা আমি আপনাকে পরে ঠিক ফেরত দিয়ে দেব। অজয় বলল, কিন্তু কেন? আমি তো যে উদ্দেশ্যে টাকাটা দিয়েছিলাম আমার সেই উদ্দেশ্যটা তো পূর্ণ হয়ে গেল। আমি চেয়েছিলাম তুমি যেন সকালে পুজোটা করতে পারো।
চুমকি বলল, হ্যাঁ, সেটা আপনার উদ্দেশ্য যাই হোক, কিন্তু এখানে একটাই উদ্দেশ্যে টাকা নেওয়া হয়, তাই আমি আমার পুজোটা অন্তত এই পাপের টাকার বিনিময়ে করতে চাই না। তারপরই প্যাকেটটা খুলে সমস্ত জিনিসপত্র দেখতে লাগল। দেখল অনেক কিছু জিনিস রয়েছে পুজোর। জিনিসগুলো দেখে চুমকির চোখ মুখ খুশিতে ভরে উঠল। জিনিসগুলো ঠিক করে গোছাতে গোছাতে বলল, আমি তো ভেবেছিলাম আমি কালকের পুজোটা করতেই পারবো না, যখন মাসি বলল বাবু এসেছে। তারপর অজয়ের দিকে তাকিয়ে একটু মিষ্টি হেসে বলল, জানো বাবু, এতগুলো বছরে এই প্রথমবার নিজেকে এত ভাগ্যবান মনে হচ্ছে। অজয় চুমকির দিকে একভাবে দেখেছিল। চুমকির আবেগ, সরলতা, একটা নিষ্পাপ মন। এইসব জায়গার এই ধরনের কাজ করা মেয়েরাও যে এরকম সরল মনের হতে পারে ভেবেই অদ্ভুত লাগছিল অজয়ের। চুমকি অত্যন্ত আগ্রহের সাথে পুজোর জিনিসপত্রগুলো সাজাচ্ছিল। চুমকির মুখের মধ্যে অজয়ের একটা অদ্ভুত মায়া হচ্ছিল। চুমকির সাজানো দেখে অজয়ও চুমকিকে হাতে হাতে সাহায্য করতে শুরু করে। চুমকিও সাজানোতে মত্ত হয়ে অজয়কে বলতে থাকে, বাবু এটা এখানে দিন, বাবু ওটা ওখানে রাখুন। অজয়ও চুমকির কথা অনুসারে ওর হাতে হাতে কাজ করতে থাকে। ওদের সাজানো হয়ে গেল। সাজানো হওয়ার সাথে সাথেই চুমকি অনেক খুশির সাথে বলে উঠল, বাবু দেখুন কি সুন্দর লাগছে। অজয়ও খুশির সাথে বলল, হ্যাঁ, অনেক সুন্দর লাগছে। হঠাৎ চুমকি চুপ হয়ে গেল। তারপর বলল, বাবু আমাকে মাফ করবেন, আপনাকে দিয়ে কাজ করাচ্ছি। আসলে অনেক বছর পর সরস্বতীর মূর্তি পুজো করব তো, তাই খুশিতে। বলতে গিয়ে আবার থেমে গেল। তারপর বলল, বাবু আপনি যান, অনেক রাত হয়েছে। চুমকির এভাবে হঠাৎ হঠাৎ চুপ হয়ে যাওয়া অজয়ের কেমন যেন অদ্ভুত লাগল। অজয় চুমকিকে বলল, তুমি যদি কিছু না মনে করো তাহলে তোমাকে একটা কথা জিজ্ঞেস করব। তুমি এখানে কিভাবে এসেছ? কেউ জোর করে তোমাকে এখানে এনেছে, না টাকার জন্য নিরুপায় হয়ে নিজের ইচ্ছেতেই এখানে এসেছ? কথাটা শুনে চুমকির কেমন যেন লাগল। চুমকির সাথে সাথে বলে উঠল, বাবু সত্যি করে বলুন তো, আপনি এখানে এই জিনিসগুলোই দিতে এসেছিলেন, নাকি আপনার অন্য কোনো মতলব আছে? আমার তো এবারে সন্দেহ হচ্ছে আপনাকে কোনো পুলিশে পাঠায়নি তো। তারপর বিরক্তির সাথে বলল, দেখুন বাবু, সেরকম যদি কিছু হয়ে থাকে তাহলে আমাকে এভাবে জিজ্ঞেস করে কোনো লাভ হবে না, আপনি এখন যেতে পারেন। অজয় চলে গেল। এই লাল বাড়িতে প্রথম এরকম হল যখন চুমকির ঘর থেকে কোনো লোক রাত্রে বেরিয়ে গেল শরীরের আগুন না নিভিয়েই। চুমকির আজ ঘুম আসছে না। চুমকি ওর ঘরের ছোট্ট জানালা থেকে রাতের আকাশের দিকে একভাবে তাকিয়ে আছে। কি যেন ভাবছে। চুমকি প্রত্যেকদিন রাতে বাবু চলে যাওয়ার পর নিশ্চিন্তে ঘুমিয়ে যায়। আজ ওর কিছুতেই ঘুম আসছে না। সারাটা রাত জেগেই পার করে দিল চুমকি। পরের দিন সকালে চুমকি ডেকে নিয়ে এলো ওর লালবাড়ির সবথেকে কাছের বান্ধবী শ্যামলীকে। শ্যামলী হলো সেই মেয়েটা, যে মেয়েটা দেখতে সবার থেকে বিশ্রী, যার কাছে কেউ যেতে চায় না, যে অজয়কে জিজ্ঞেস করেছিল বাবু কোথায় যাবে। চুমকির সাথে অনেক বন্ধুত্ব শ্যামলীর। চুমকিকে বিভিন্নভাবে সাহায্য করে শ্যামলী, আর চুমকিও শ্যামলীর জন্য যতটা পারে করে। চুমকিকে বাবুরা খুশি হয়ে যা দিয়ে যায় সেগুলো বেশিরভাগই চুমকি শ্যামলীকে দিয়ে দেয়। শ্যামলীর একটা মেয়ে আছে। রাতের বেলায় চুমকির ঘরে 4 বছরের যে বাচ্চা মেয়েটা ঢুকেছিল, ওটাই শ্যামলীর মেয়ে ছুটকি। চুমকি চায় যে শ্যামলীর মেয়ে যেন ভালোভাবে মানুষ হয়। এই খারাপ কাজ যেন শ্যামলীর মেয়েকে কখনো না করতে হয়। কিন্তু শ্যামলী জানে একটা সময় শ্যামলীর মেয়েকেও এই কাজটাই করতে হবে। শ্যামলী চুমকির ঠাকুরটা দেখেই বলল, বাহ, কি সুন্দর রে চুমকি, কিন্তু তুই যে কাল বলেছিলি তুই ঠাকুর কিনে আনিসনি, তাহলে ঠাকুরটা কে নিয়ে এলো? তুই কি লালটুকে দিয়ে আনা করালি? চুমকি বলল, না না, কাল রাতে এক বাবু এসেছিল, সেই বাবুই দিয়ে গেছে। চুমকি অবাক হয়ে বলল, শাড়ি, গয়না, পাউডার, লিপস্টিক বাবুরা খুশি হয়ে দিয়ে যায় সেটা জানি, কিন্তু এই লাল বাড়িতে এসে হঠাৎ ঠাকুর দিয়ে গেছে, এটা তো আমার মাথায় ঢুকছে না। বাবুটা কি পাগল ছিল, এরকম কাজ করতে এসে ঠাকুর নিয়ে এসেছে? চুমকি সাথে সাথেই বলল, না না, বাবুটা আমাকে স্পর্শও করেনি, বেশ অদ্ভুত ছিল বাবুটা। এসেই আমাকে বলল উনি শুধু ঠাকুর আর পুজোর জিনিসপত্রগুলো দিতে এসেছেন। শ্যামলী হঠাৎ বলল, জানিস চুমকি, কাল রাতে আমিও এক বাবুকে দেখেছিলাম। এই লাল বাড়িতে এসে একটু অদ্ভুত আচরণ করছিল, আর তোর খোঁজ করছিল, বলছিল তোকে কিছু দিতে চায়। আমি মাসির কাছে পাঠিয়ে দিয়েছিলাম। চুমকি বলল, তাহলে ওই বাবুটাই হবে। জানিস, উনি আমাকে এই জিনিসগুলো দেবার জন্য মাসিকে 3000 টাকা দিয়েছে। শুনেই চমকে উঠল শ্যামলী, বলল, বলিস কি রে,
এত টাকা কোনো মতলব ছাড়াই, শুধু জিনিস দেবার জন্য? তোর ঘরে এসেও তোকে কিচ্ছু করল না? চুমকি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, এতগুলো বছরে এই প্রথমবার কোনো পুরুষ আমার ঘরে এসেও শরীরের আগুন না নিভিয়েই চলে গেল। শ্যামলী বলল, সত্যি এটা অবাক করার ব্যাপার। এই লালবাড়িতে কত রকম লোক এসেছে, কত পুরোহিত, কত পূজারী, কত ফকির, কত বাবা, এই ধরনের লোকেরাও এসেছে, কিন্তু সবার চোখে একই চাহিদা। ঘরের দরজা বন্ধ হওয়ার সাথে সাথেই সবাই ঝাঁপিয়ে পড়ে শরীরের আগুন নেভানোর চাহিদায়। তারপর শ্যামলী বলল, তবে ওই বাবু কি করে জানল যে তুই পুজো করবি, আর হঠাৎ তোকেই কেন পুজোর জিনিস দিতে এলো? চুমকি বলল, ওই বাবুর সাথে আমার সকালে দশকর্মার দোকানে দেখা হয়েছে। তখনই উনি দেখেছিলেন যে দোকানদার আমাকে মূর্তি দিল না। হতে পারে ওই বাবুর আমার প্রতি দয়া হয়েছে, তাই হয়তো আমাকে এগুলো দিয়ে গেল। শ্যামলী বলল, হ্যাঁ হতে পারে, কিন্তু তবুও এত টাকা দিয়েও তোকে ছুলো না, সেটা অদ্ভুত ব্যাপার। চুমকি বলল, সে যাই হোক, তবে আমি বলে দিয়েছি ওই বাবুকে যে আমি ওনার টাকা শোধ করে দেব, কারণ আমি কারুর দয়া নিই না। শ্যামলী অস্থিরতার সাথে বলল, শোধ করে দিবি মানে? চুমকি বলল, হ্যাঁ, বাবুদের খুশি করি তখন বাবুরা অনেক কিছু দিয়ে যায়, সেটা আলাদা, কিন্তু এই বাবু কিছু না করে ৩,০০০ টাকা দিয়ে যাবে, সেটা আমি মেনে নিতে পারছি না। তাই আমি ঠিক করেছি কোনোভাবে ওই বাবুকে টাকাটা শোধ করে দেব। শ্যামলী বলল, তুই কি পাগল? ওই বাবু টাকা দিয়েছে, নিজের ইচ্ছেতে দিয়েছে, তুই তো দিতে বলিসনি, তাহলে তুই শোধ করবি কেন? কত বাবু আসবে, কত বাবু যাবে, আমাদের মতন মেয়ের অত শত ভাবলে চলে না। তখনই ছুটকি এসে বলল, কিলে তুমকি, পুজো করবি না? চুমকি ছুটকিকে কোলে নিয়ে বলল, হ্যাঁ করব তো, দেখ কত সুন্দর সাজিয়েছি। শ্যামলী একটু চিন্তার সাথে চুমকিকে বলল, সবই তো ঠিক আছে, কিন্তু তুই যে পুজো করবি সেটা মাসি জানে? কারণ এই লালবাড়িতে আজ পর্যন্ত কেউ পুজো করেনি। চুমকি বলল, হ্যাঁ জানে, আর মাসি আমাকে পুজো করতে মানাও করেনি। তবে মাসি মানা না করলেও আমি এটা ভালো করেই জানি যে মাসি আমার পুজো করা নিয়ে খুশি নয়। শ্যামলী বলল, তাহলে তুই এসব কেন করতে যাচ্ছিস? কারণ মাসির অপছন্দের কিছু কাজ করার পরিণতি কিন্তু ভালো হবে না। মাসি তোকে তবুও অনেক ছাড় দেয়, কেন শুধু শুধু তুই নিজের সমস্যা বাড়িয়ে দিচ্ছিস? চুমকি বলল, আমি প্রথমে ভেবেছিলাম হয়তো মাসি আমাকে ভালোবেসে আমার কথা রাখে, কিন্তু কাল বুঝতে পারলাম মাসি আমার কথা রাখে এই কারণে আমি হচ্ছি মাসির জন্য একটা সোনার ডিম পাড়া মুরগি। চুমকি হঠাৎ একটু রাগের সাথে বলল, আমি চাই এই লাল বাড়ি থেকে মাসির শাসন শেষ করতে। কথাটা শুনেই অস্থিরতার সাথে শ্যামলী বলল, কি বলছিস কি? চুপ কর, কেউ যদি শুনতে পায়, মাসি সোনার ডিম পাড়া মুরগিকেও মেরে ফেলতে একবারের জন্যও ভাববে না। তারপর ওরা দরজা বন্ধ করে পুজো করল। পুজোর পর চুমকি ছুটকিকে প্রসাদ দিল। ছুটকি দেখেই বলল, কি মজা, থন্দেশ! পুজো করলেই থন্দেশ পাওয়া যায়, তাহলে আমি রোজ পুজো করব। শ্যামলী সাথে সাথে বলল, এই চুপ কর। চুমকি ছুটকিকে কোলে নিয়ে বলল, হ্যাঁ সন্দেশ পাওয়া যায়, তবে রোজ না, আবার ১ বছর পর। কিন্তু ১ বছর পর সন্দেশ তখনই পাবি যদি তুই ভালো করে পড়াশোনা করিস। ভালো করে পড়াশোনা না করলে কিন্তু সন্দেশ পাবি না। ছুটকি সাথে সাথে বলল, হ্যাঁ আমি পড়াশোনা করব। শ্যামলী একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, অনেক সময় তোর আশা দেখে আমারও ভাবতে ইচ্ছে করে যে আমার ছুটকিও মানুষের মতো মানুষ হবে, কিন্তু যখনই এই লাল বাড়ির চারপাশে দেখি তখন মনে হয় এগুলো রূপকথার গল্পের মতো, একটা স্বপ্ন যেটা কোনো দিনও সত্যি হবে না। যখনই ভাবি যে আমার ছুটকিকেও কোনোদিন আমাদেরই মতো লোকের আগুনে জ্বলতে হবে, তখন আমার বুকটা কেঁপে ওঠে। জানিস চুমকি, আমি চাই আমার ছুটকি যেন কোনো দিনও বড় না হোক, বাচ্চাই থেকে যাক। বড় হলেই তো ওর জীবনেও নেমে আসবে সেই না যাওয়া অন্ধকার। শ্যামলীর কথাগুলো শুনে চুমকির চোখ দিয়ে জল পড়তে লাগল। চুমকি চুপ করে কি যেন ভাবল, তারপর চোখের জল মুছে শ্যামলীর দুটো হাত ধরে বলল, শ্যামলী, আমি তোকে কথা দিচ্ছি, আমি বেঁচে থাকতে ছুটকির জীবনে আমি এই লাল বাড়ির রাতের অন্ধকার নামতে দেব না। তার জন্য আমাকে যা করতে হয় আমি তাই করব। শ্যামলী বিস্মিত হয়ে বলল, তুই কি করবি? চুমকি বলল, তা আমি এখন বলতে পারব না, কিন্তু ছুটকির জীবন আমি কিছুতেই নষ্ট হতে দেব না। তারপর দরজা খুলে দোতলার উপর থেকেই লাল বাড়ির একটা মাঝের ফাঁকা অংশে হাত বাড়িয়ে শ্যামলীকে দেখাল, জানিস শ্যামলী, একটা সময় আমি এই লাল বাড়িতে ওই মাঝখানে সরস্বতী পুজো করব।
শ্যামলী বলল, স্বপ্নের জগৎ থেকে বেরিয়ে আয় চুমকি, যেটা কোনো দিনও সত্যি হবে না। সেগুলো ভেবে শুধু কষ্টই বাড়বে, আর কিচ্ছু হবে না। তখনই লালটু এসে ডাকতে লাগল, ও শ্যামলী দিদি, মাসি ডাকছে, দোতলার ওই কোণের ঘরটা খুলতে বলছে। কথাটা শুনেই আঁতকে উঠল চুমকি। দোতলার ওই কোণের ঘরটার সাথে চুমকির জীবনের সবথেকে ভয়ানক স্মৃতি জড়িয়ে রয়েছে। চুমকি যখন থেকে শুনেছে ওই কোণের ঘরটা খোলা হবে, তখন থেকেই চুমকির কেমন যেন অস্থির লাগছে। কিছু ভালো লাগছে না, খাবারও খেতে ইচ্ছে করছে না। দিন শেষে সন্ধে হয়ে গেল। সময় যত পার হচ্ছে তত যেন চুমকির বুকের ভেতরটা অজানা একটা ভয়ে ধড়াস ধড়াস করছে। সন্ধে তখন 7:30। চুমকি হঠাৎ দেখল ওই কোণের ঘরটা ভেতর থেকে বন্ধ। দেখেই থমকে গেল চুমকি। চুমকির ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে, অজানা একটা দম বন্ধকর কষ্টে। আজ আবার একটা মেয়ের স্বপ্নের চিতা জ্বলবে। তার জীবনটা আমাদেরই মতো জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। সেও আজকের পর থেকে প্রত্যেকটা দিন শরীরের আগুন নেভানোর যন্ত্রে পরিণত হবে। চুমকির মনে পড়ে গেল সেই 3 বছর আগের কথা। 3 বছর আগেও ঠিক এইভাবেই একটা মেয়ে অনেক স্বপ্ন, অনেক আশা নিয়ে অপেক্ষা করছিল ওর ভালোবাসার মানুষের। যখন অনেক অপেক্ষার পরেও ওর ভালোবাসার মানুষ এলো না, তার ফোন লাগল না, তখন সে দুশ্চিন্তায় অস্থির হয়ে উঠেছিল এটা ভেবে যে ওর ভালোবাসার মানুষের কোনো বিপদ হলো না তো। মেয়েটা বুঝতেই পারেনি বিপদ তো সেদিনকেই ওর জীবনে প্রবেশ করেছিল যখন ও ভালোবেসেছিল। আর সেই বিপদ চরমে পৌঁছায় তখন যখন ও ভালোবেসে বিশ্বাস করে বিয়ে করে বউ হয়ে আসে এই লালবাণীতে। ওর বিশ্বাস ভাঙল তখন যখন দরজার ঠকঠক শব্দ শুনেই অনেক খুশির সাথে দরজা খুলল এটা ভেবে যে ওর ভালোবাসার মানুষ এসেছে। কিন্তু দরজা খুলতেই দেখল একটা অদ্ভুত সাজগোজ করা মোটাসোটা মহিলা দরজার বাইরে দাঁড়িয়ে। দরজা খুলেই অবাক হয়ে বলল, আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারছি না। আপনার কিছু দরকার ছিল? আসলে আমি এখানে নতুন, তাই সেরকম কাউকে চিনি না। বউটা অদ্ভুতভাবে হাসতে হাসতে বলল, আস্তে আস্তে সব চিনে যাবে। এখানে প্রথমে সবাই নতুনই, পুরনো হতে 2 দিনও লাগে না। ওর কেমন যেন অদ্ভুত লাগছিল বউটার কথা। ও আবার বউটাকে বলল, আপনার কি কিছু দরকার ছিল? বউটা হাসতে হাসতে বলল, দরকার তো অনেক কিছু, অত তাড়া কিসের, সব পরে জেনে যাবে। ও বউটার কথা কিছুই বুঝতে পারছিল না। ও বলল, দেখুন, আপনি পরে আসবেন, আমার স্বামী এখনো আসেনি, আমি অনেক চিন্তায় আছি, আমার স্বামী আসলে তখন আপনি আসবেন। স্বামী বলেই অট্টহাসিতে ফেটে পড়ল বউটা। তারপর বলল, এখানে স্বামী একবারই আসে, তারপর আর কারোর স্বামী এখানে আসে না। কথাটা শুনেই মাথাটা গরম হয়ে গেল মেয়েটার, আর রাগের সাথে চিৎকার করে বলে উঠল, কি উল্টোপাল্টা কথা বলছেন আপনি? মেয়েটার জোর গলার আওয়াজ শুনে সাথে সাথেই ধমক দিয়ে বউটা বলে উঠল, এই মেয়ে, গলা নামিয়ে কথা বল, এটা তোর বাপের বাড়ি নয়, তুই যেখানে দাঁড়িয়ে আছিস এটা আমার লালবাড়ি। মেয়েটার বউটার কোনো কথা মাথায় ঢুকছিল না। ও বিস্মিত হয়ে বলল, আপনার বাড়ি মানে? আমার স্বামী তো এই ঘরটা ভাড়া নিয়েছে, তাহলে কি ও আপনার কাছ থেকে এই ঘরটা ভাড়া নিয়েছে? বউটা আবার ঝাঁঝালোভাবে বলে উঠল, এই মেয়ে, তখন থেকে কি স্বামী স্বামী করছিস? এই ঘর আমার, এই লাল বাড়ির পুরো এলাকা আমার। আর তুই যাকে স্বামী স্বামী করছিস সে কোনো ঘর ভাড়া নেয়নি, তোকে এখানে বিক্রি করে চলে গেছে। একটা কথা মাথায় ভালো করে ঢুকিয়ে নে, এবার থেকে তোকে আমি যেমন বলবো তোকে সেরকমই চলতে হবে। কথাটা শুনেই যেন আকাশ ভেঙে পড়ল মেয়েটার মাথার ওপর। সে কাঁদতে কাঁদতে বলতে লাগল, না, এটা হতে পারে না, আপনি মিথ্যে বলছেন, আমার স্বামী এরকম কিছু করতে পারে না বলে পাগলের মতো চিৎকার করে কাঁদতে লাগল মেয়েটা। বউটা মেয়েটার কান্না দেখে অনেক হাসতে লাগল। তারপর বলল, এই মেয়ে, তুই দেখতে তো বেশ সুন্দর, তোর নাম কি? মেয়েটা কাঁদতে কাঁদতে নিজের অজান্তেই বলল, দিশা। বউটা বলল, দিশা, এসব নাম এখানে চলবে না, তোর রংরূপ বেশ চমকানো, তাই আজ থেকে এই লালবাড়িতে তোর নাম চুমকি। মেয়েটা তখনও পাগলের মতো কেঁদেই যাচ্ছে। তখনও বিশ্বাস করতে পারছে না যে ও যাকে বিশ্বাস করে সব কিছু ছেড়ে ভালোবেসে যার হাত ধরে চলে এসছিল সে ওর সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বউ হয়ে যার সাথে সারাটা জীবন সংসার করার স্বপ্ন দেখেছিল, যে স্বামীর আশায় বসেছিল, সেই স্বামী ওকে বিক্রি করে দিয়ে চলে গেছে।
মেয়েটা এখনও পাগলের মতো বারবার ফোনটা হাতে নিয়ে ফোন করেই চলেছে, যদি ফোনটা রিং হয় সেই আশায়। কিন্তু ফোন একইভাবে সুইচ অফ বলছে। মেয়েটাকে দেখে বউটা বিরক্তির সাথে বলে উঠল, ফোন করে কিছু হবে না, ফোন আর লাগবে না। আর তুই যে ফোনটা দিয়ে ফোন করছিস সেই ফোনটাও আমার দেওয়া। শুনেই মেয়েটার হাত থেকে ফোনটা পড়ে গেল। মেয়েটা অদ্ভুতভাবে তাকালো বউটার দিকে, তারপর কাঁদতে কাঁদতে চিৎকার করে বলতে লাগলো, সব মিথ্যে, আপনারা মিথ্যে বলছেন। আমার স্বামী কোথায়? আপনারা আমার স্বামীকে কিছু করে দিয়েছেন। আমি আপনাদেরকে বিশ্বাস করি না, আমার স্বামী এরকম আমার সাথে করতে পারে না। বউটা বিরক্তির সাথে চিৎকার করে বলতে লাগলো, এই মেয়েরা, কে না, কোথায় আছিস? রূপা, মিনা, শ্যামলী, এদিকে আয়, একে চুপ করা। দুজন মেয়ে এসে বলতে লাগলো, হ্যাঁ মাসি, দেখছি। বউটা বলল, যত কাঁদার আজকেই কেঁদে নিক, ওকে ভালো করে বুঝিয়ে দে, কাল থেকে কিন্তু ওকে তৈরি থাকতে হবে। আর যদি তা না করে তাহলে এটাও বুঝিয়ে দে আমি তৈরি করতে গেলে ওর জন্য সেটা কতটা খারাপ হতে পারে। বলে বউটা চলে গেল। মেয়ে দুটো ওর কাছে গিয়ে বলল, এই মেয়ে, ওঠ, চল ঘরে চল। মেয়েটা কোনো উত্তর না দিয়ে একভাবে বসে কেঁদেই যাচ্ছিল। মেয়ে দুটো ধরে ওকে ওঠালো। মেয়েটার সাথে সাথে বলতে লাগল, ছেড়ে দাও আমাকে, আমি কোথাও যাব না, আমাকে ছেড়ে দাও। মেয়ে দুটো কোনো কথা না শুনে ওকে ঘরের মধ্যে নিয়ে গেল। তারপর মেয়ে দুটো বলল, এই মেয়ে, কান্নাকাটি বন্ধ কর। মেয়েটা ওদের কোনো কথা না শুনে বলতে লাগল, তোমরা আমার স্বামীকে ডাকো, একবার আমার স্বামীকে ডাকো প্লিজ, আমি জানি ও আমার সাথে এরকম কিছু করতে পারে না। মেয়েগুলো শুনে রাগের সাথে বলল, এই মেয়ে, তুই এখনো বুঝতে পারছিস না? যাকে স্বামী স্বামী করছিস সে তোকে এখানে বিক্রি করে দিয়ে চলে গেছে। এসব কান্নাকাটি করে কোনো লাভ হবে না। মাসি যেরকম বলছে সেরকম শোন, না হলে কিন্তু তোর কপালে অনেক দুঃখ আছে। তখনই ঘরের মধ্যে একটা মেয়ে ঢুকল। মেয়ে দুটো ওই মেয়েটাকে দেখে বলল, শ্যামলী, আমরা তো বোঝালাম, এবার তুই দেখ যদি তোর কথা শোনে, আমরা যাই। বলে দুটো মেয়ে চলে গেল। শ্যামলী ঘরে ঢুকেই মেয়েটাকে দেখে সাথে সাথে বুকে জড়িয়ে ধরল। শ্যামলীর জড়িয়ে ধরাতে মেয়েটারও অদ্ভুত একটা শান্তি অনুভব হল। শ্যামলীকে জড়িয়ে ধরে মেয়েটাও হাউ হাউ করে কাঁদতে লাগল। শ্যামলী মেয়েটাকে বলল, যত পারবি কেঁদে নে, নিজেকে হালকা করে নে, আমি জানি তোর কষ্টটা, এখানে সবাই জানে, কারণ প্রত্যেকটা মেয়েকে কেউ না কেউ কোনোভাবে ঠকিয়ে এই জায়গাতে নিয়ে এসেছে। কেউ বিয়ে করে, কেউ বা কাজ দেবার লোভ দেখিয়ে। প্রত্যেকটা মেয়ে বিশ্বাস করে সব কিছু হারিয়েছে, তাদের জীবন শেষ হয়ে গেছে। মেয়েটা কাঁদতে কাঁদতে বলল, তোমাকে দেখে ভালো মনে হচ্ছে, তুমি বিশ্বাস করো, আমার স্বামী এরকম করতে পারে না। আমাদের অনেক দিনের ভালোবাসার সম্পর্ক, আমাকেও বিয়ে করেছে, কেউ নিজের বউয়ের সাথে এরকম কি করে করতে পারে? শ্যামলী বলল, পাগলি, তুই এখনো বুঝতে পারছিস না? তুই যাকে স্বামী বলছিস সে তোকে বিক্রি করার জন্যই ভালোবেসেছিল, আর বিয়ে করে যাতে তোকে এখানে নিয়ে এসে বিক্রি করতে পারে সেই জন্য। মেয়েটা সাথে সাথে রেগে শ্যামলীকে ছাড়িয়ে বলতে থাকে, তোমরা সবাই মিথ্যে বলছো, সব মিথ্যে। তখনই একজন একটা বাচ্চা নিয়ে এসে শ্যামলীকে বলে, এই শ্যামলী, তোর মেয়ে কাঁদছে। শ্যামলী বাচ্চাটাকে কোলে নিয়ে চুপ করালো। তারপর শ্যামলী বলল, তোর বিশ্বাস হচ্ছে না? আমি আমার মেয়ের মাথায় হাত দিয়ে বলছি। শুনেই মেয়েটার কান্না থেমে গেল। মেয়েটা সাথে সাথে স্তব্ধ হয়ে মাটিতে বসে গেল। ওর মনে পড়তে লাগল অভিজিতের সাথে কাটানো মুহূর্তগুলো, ওদের বিয়ে থেকে এখানে আসা পর্যন্ত সমস্ত ঘটনা। তারপরও ভাবল, যদি সত্যি অভিজিৎ ওকে বিয়ে করেছিল তাহলে ওকে বিয়ে করে এরকম একটা জায়গাতে নিয়ে আসলো কেন? এরকম জায়গায় একা ছেড়ে চলে গেল কেন? ও বুঝতে পারল অভিজিৎ এতদিন ওর সাথে প্রতারণা করেছে। সত্যি অভিজিৎ ওকে এখানে বিক্রি করে চলে গেছে। কথাগুলো ভেবে ওর বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। শ্যামলী বলল, নিজের পোড়া কপালটাকে মেনে নে, আর মাসি যেরকম বলছে মাসির কথা অনুসারেই চল, তা না হলে তোর সাথে কতটা খারাপ হতে পারে তোর ধারণা নেই। বলে চলে গেল শ্যামলী। মেয়েটা কান্নায় ভেঙে পড়ল, বুকটা ফেটে যাচ্ছে ওর। ওর বাবা মায়ের কথা মনে পড়ছে, নিজেকে খুব খারাপ লাগছে, নিজের প্রতি ঘেন্না হচ্ছে ওর। ও ওর বাবা মাকে ঠকিয়ে, কষ্ট দিয়ে একটা প্রতারককে বিশ্বাস করে তার সাথে চলে এসেছে। ও কি করবে এবার? কিছুই বুঝতে পারছে না। কাঁদতে কাঁদতে সন্ধে হয়ে গেল। তারপর মনে মনে ঠিক করল ও এখান থেকে চলে যাবে, ওর বাবা মার কাছে যাবে, ও এখানে থাকবে না। ভেবেই দরজা খুলে বেরিয়ে দৌড়ে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল। নিচে নেমে দেখল গলির দুই ধরে মেয়েরা সেজেগুজে দাঁড়িয়ে রয়েছে, অনেক লোকও রয়েছে। মেয়েগুলো লোকগুলোকে ডাকছে, বাবু এদিকে আসুন। লোকগুলো মেয়েগুলোর সাথে চলে যাচ্ছে। ওর দেখে কেমন যেন অস্বস্তি লাগছিল, কিন্তু ও অস্থিরতার সাথে কাঁদতে কাঁদতে তাড়াতাড়ি ওখান থেকে চলে যাচ্ছিল। গলির দুধারে দাঁড়িয়ে থাকা মেয়েগুলো ওকে দেখে অদ্ভুতভাবে হাসছে।
হঠাৎ একটা লোক মেয়েটার হাত ধরে বলল, চলো, যাবে নাকি? মেয়েটা লোকটার হাত ছাড়িয়ে কাঁদতে কাঁদতে দৌড়াতে লাগল। গলির দরজার কিছুটা সামনে গিয়েই হঠাৎ একটা থাপ্পড়ে মাটিতে পড়ে গেল। একটা লম্বা চওড়া লোক ওর গালটা টিপে ধরে ওকে মাটি থেকে ওপরে উঠালো। তারপর বলল, এই লাল বাড়িতে আসা সহজ, কিন্তু এই লাল বাড়ি থেকে যাওয়া সহজ না। মেয়েটা কাঁদতে কাঁদতে হাত জোড় করে বলল, আমাকে ছেড়ে দাও, আমাকে যেতে দাও, আমার মা বাবার কাছে যাব। তখনই মোটাসোটা বউটা এলো। বউটাকে দেখেই মেয়েটা বউটার পা ধরে বলতে লাগল, আমাকে ছেড়ে দিন, দয়া করুন, আমাকে এখান থেকে যেতে দিন। বউটা মেয়েটাকে কিছু না বলে লোকটাকে বলল, নিয়ে যায় কে, ভালো করে বুঝিয়ে দে। কথাটা শুনেই লালবাড়ির গলিতে দাঁড়িয়ে থাকা মেয়েগুলো যেন থমকে গেল। তারপর সেই লম্বা চওড়া লোকটা মেয়েটাকে টানতে টানতে নিয়ে গেল দোতলার ওই কোণের ঘরটাতে। আরও ৫-৬ জন লোক সেই ঘরটার সামনে এসে উপস্থিত হল। একটার পর একটা লোক সারা রাত ধরে ওকে ধর্ষণ করল। নৃশংস পশুর মতন ছিন্ন ভিন্ন করে দিল ওর শরীরের প্রতিটা অংশ। ও শুধু নিঃশ্বাসটাই চলছিল। ও পরিণত হয়েছিল একটা জ্যান্ত মৃতদেহতে। তারপর একদম স্তব্ধ হয়ে গেল, আর কাঁদল না। সকালবেলায় বাকি মেয়েরা এসে ওকে বলল, তোকে বলেছিলাম মাসির কথা অনুসারে চলতে, কিন্তু তুই শুনলি না। যদি শুনতিস তাহলে তোর এরম অবস্থা হতো না। মেয়েগুলো শরীরের ক্ষতগুলোতে মলম লাগাতে গেল। মেয়েটা লাগাতে দিল না। মেয়েটা আস্তে আস্তে উঠল, কারও সাথে কোনো কথা বলল না, শুধু বলল স্নান করব। মেয়েগুলো অবাক হয়ে বলল, শরীরে এত ক্ষত হয়েছে, এগুলোতে মলম না লাগিয়ে তুই স্নান করবি? এই ক্ষতগুলো তো আরও বেড়ে যাবে। শুনে মেয়েটা অদ্ভুতভাবে হাসতে লাগল। তারপর স্নান করতে ঢুকে গেল। ভালো জামাকাপড় পরে স্নান করে বেরোল। মেয়েটার শরীরে একদমই সেরকম কোনো ক্ষমতা ছিল না। মেয়েটা হাঁটতেও পারছিল না। মেয়েটা মেয়েগুলোকে বলল ভালো করে ওকে সাজিয়ে দিতে, আর মাসিকে খবর দিতে যে ও আজ রাত থেকেই কাজ করবে। মেয়েগুলো শুনেই অবাক। মেয়েগুলো বলল, কালকের রাতে ওরম অত্যাচারের পর তুই আজকে কি করে কাজ করবি? আর তাছাড়াও কারো সাথে এরম হলে মাসি 4 দিন তাকে রেস্ট দেয়। মেয়েটা হাসতে হাসতে বলতে লাগল, রেস্ট? তারপর বলল, তোরা মাসিকে গিয়ে বল আমার চিন্তা করতে হবে না। আমি যদি আজ বাবুকে খুশি না করতে পারি, তাহলে মাসি শাস্তি হিসেবে আজ রাতে বাবু চলে যাওয়ার পর কালকের ঘটনাই ঘটাতে পারে। রাত্রি হয়ে গেল। বাবু আসার আগে শ্যামলী মেয়েটাকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। শ্যামলী বলল, এই লাল বাড়িতে আজ পর্যন্ত কোনো মেয়ে এরকম পাগলামি করেনি। তারপর বলল, এই মেয়ে, তোর নাম কি রে? তোর নামটা তো জানাই হয়নি। মেয়েটা বলল, আমার নাম চুমকি। পরবর্তী পাঠ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এমন এমন মজার গল্প শোনার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন।